বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়া যে তিনি আমাদেরকে মহৎ একটা উদ্দেশ্য, পবিত্র কোরআনের অনুবাদ বোঝার যোগ্যতা অর্জন, এই উদ্দেশ্যকে সামনে রেখে আলিম ওলামা এবং তলাবায়ে কেরামের মজলিসে অনলাইনের মাধ্যমে বসার, একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন স্বরূপ বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর যার নাম না নিলেই নয়, যার মাধ্যমে আমরা, যার আজীবন ত্যাগ তিতিক্ষার বদৌলতে আজকে আমরা পবিত্র কোরআন হাতে পেয়েছি, নেড়ে চেড়ে দেখতে পারছি, মুখস্থ করতে পারছি, পড়তে পারছি, সেই মহান প্রিয় নবী এবং সারা দুনিয়ার সকল নবীর সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা একটা দীর্ঘ দরুদি পড়বো। আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। উম, আব- এক বছর ব্যাপী অনলাইন কোরআন তর্জমা কোর্সের 16তম ব্যাচে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান সাহলান। আজকের উদ্বোধনী ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, আমি সেগুলো পয়েন্টগুলো আপনাদেরকে এক একে বলে যাচ্ছি। প্রথম বিষয় হচ্ছে সংক্ষিপ্ত আকারে আমি গুরুত্বের জায়গাটা তুলে ধরার চেষ্টা করব। আহ, শুধু আপনাদেরকে কিছু নোট দেব, আমি কিছু পয়েন্ট উল্লেখ করব, যে পয়েন্টগুলো আপনারা পরবর্তীতে আরো পড়াশোনা করে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের উম, কোরআন অনুবাদ, যেটা আমরা বোঝার জন্য মূলত এই কোরআন তর্জমা কোর্সে অংশগ্রহণ করেছি। তো এটা আমরা আসলে কি কি জানলে আমরা আসলে কোরআন অনুবাদ বুঝতে পারবো, সেই বিষয়টা আমি স্পষ্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে এই কোর্সে, যেটা আমাদের এক বছরব্যাপী অনলাইন কোরআন তর্জমা কোর্স, এই কোর্সে আপনাদেরকে কি কি শেখানো হবে, কিভাবে আপনাদেরকে কোরআন তর্জমায় অনুবাদে পারদর্শী করে তোলা হবে, সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ স্পষ্ট করব। এরপরে আপনাদের ক্লাস কিভাবে হবে, এবং কিভাবে পড়াটা আপনাদেরকে আমরা শেখাবো, অনুবাদটা কিভাবে শেখাবো, কোরআন অনুবাদ কি কি ম্যাটেরিয়াল ইউজ করব, সেই বিষয়গুলো আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা জানাবো এই আজকের ওরিয়েন্টেশন বা উদ্বোধনী ক্লাসে। এরপর আপনাদের ক্লাসের পদ্ধতিটা কি হবে, যেমন পড়া দেওয়া, পড়া নেওয়া, হোমওয়ার্ক, পরীক্ষা ইত্যাদি বিষয়গুলো কিভাবে মেনটেন হবে, সেটা নিয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ কথা বলবো। এরপরে বিভিন্ন গ্রুপ আপনাদেরকে নিয়ে গঠন করা হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো এই গ্রুপের কার্যক্রমগুলো কি হবে সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। এরপরে আপনাদের পড়া না বুঝলে আপনারা কি করবেন, কিভাবে কমিউনিকেশন করবেন আমাদের সাথে, সেই বিষয়গুলো, মানে লাইভ ক্লাসের বাইরে বা ভিতরে যেটাই হোক। এরপরে আপনাদের করণীয় কি, মূলত আমরা তো আমাদের জায়গা থেকে কন্টেন্ট দিয়ে, তারপরে পড়ানোর মাধ্যমে, বোঝানোর মাধ্যমে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার, এই পথটাকে মসৃণ করার। তারপর আপনাদের উম, আমরা তো আর সবকিছু মুখস্থ করিয়ে দিতে পারবো না, আপনার দায়িত্বে অনেক কিছু থাকবে। মূলত আমরা ক্লাস নেব এবং ক্লাস বোঝা সংক্রান্ত যা কিছু সহযোগিতা দরকার হয়, পিডিএফ যা কিছু দরকার হয়, ম্যাটেরিয়াল দরকার হয়, এগুলো আমরা দেবো। তবে মূল কাজটা কিন্তু আপনাদের, হ্যাঁ, পড়া শেখা, এবং এটার জন্য সময় সময় দেওয়া, শ্রম দেওয়া। তো এই জায়গাগুলো কিভাবে করবেন সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। আর শেষে বেসিক কিছু কথা আছে, ইনশাল্লাহ এটা আলোচনা করার পরে মাঝে মাঝে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা আসে, সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, আপনারা ওই যে চ্যাট একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে ওখানে আপনারা লিখে মেসেজ পাঠাতে পারবেন ইনশাল্লাহ, এক নাম্বার। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ এই মোটামুটি মূল আলোচনাগুলো শেষ করার পরে ইনশাল্লাহ ধারাবাহিক প্রশ্নোত্তর পর্বে যাব এবং আপনাদের থেকে ইনশাল্লাহ প্রশ্ন নেব। কোনো নারী শিক্ষার্থী যদি প্রশ্ন এভাবে ওপেনে করতে লজ্জাবোধ করেন, স্বাভাবিক, তো সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে কখনোই কার্পণ্য করবেন না। সেক্ষেত্রে আপনারা আহ, যে এখানে চ্যাট বক্স আছে এই লাইভ ক্লাসের মধ্যে, এই চ্যাট বক্সটা থেকে আপনারা লিখে প্রশ্ন জানাবেন। আর যদি কেউ ভয়েসে প্রশ্ন করতে চান সেক্ষেত্রে করতে পারেন ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় বলে নেই, সেটা হলো আজকের উদ্বোধনী ক্লাসটা আমরা নারী পুরুষ সকল গ্রুপের 16তম ব্যাচে যারাই জয়েন করেছেন তাদের সকলকে নিয়ে একসাথে করছি, কারণ একই উদ্বোধনী ক্লাস
আজকে ধরেন আমি 9টা থেকে 10টা করালাম, আর একটা ব্যাচ করতে হবে 10টা থেকে 11টা। তো এটা ভিন্ন ভিন্ন সময় আসলে সবার জন্য কষ্টকর হবে, আর আমার জন্য কষ্টকর। এই প্লাস হলো একই দিনে একসাথে দুটো পৃথক গ্রুপের উদ্বোধনী ক্লাস একই বিষয়ের উপর একই ব্যাচের, এটা করার যৌক্তিকতা নাই আসলে। তো এই জন্য আমরা নারী পুরুষ একসাথেই উদ্বোধনী ক্লাসটা করাই, এবার শুরু থেকে আমরা এটা করে আসছি। তো তেমন কোনো সমস্যা হয়নি। আর গ্রুপ তো আলাদাই থাকবে, এরপরে পরবর্তী ক্লাসগুলো আপনাদের গ্রুপ ওয়াইজ পৃথক পৃথক গ্রুপে ইনশাল্লাহ ক্লাস হবে। আপনারা জানেন যে আপনাদের M1 16M1 এটা হলো শনি সোম বুধবার রাত 9:30 থেকে 10:30 ক্লাস হবে যারা 16M1 এ আছেন। আর আরেকটা গ্রুপ হচ্ছে পুরুষদের, এটা পুরুষদের একটা গ্রুপ। পুরুষদের দুটো গ্রুপ হবে শনি সোম বুধবার, রাত 9:30 থেকে 10:30 একটা গ্রুপ। আর রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 8:30 থেকে 9:30 একটা গ্রুপ। এই দুটো গ্রুপ পুরুষদের পৃথক ওস্তাদের মাধ্যমে ইনশাল্লাহ ক্লাস হবে। আর নারীদের একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে রাত 9টা থেকে 10টা শনি সোম বুধবার। তো ইনশাল্লাহ, আর আজকের পর থেকে ইনশাল্লাহ সামনে যখন আপনার মূল ক্লাস শুরু হবে, সামনে মূল ক্লাস কবে হবে এটা বলে দিই। আজকে তো উদ্বোধনী ক্লাস হলো, এরপরে শনি সোম বুধের গ্রুপ যারা আছেন তাদের আগামী বুধবার ক্লাস হবে, প্রথম ক্লাস মানে প্রথম লাইভ উদ্বোধনী ক্লাসের পরের প্রথম যে ক্লাস পিডিএফ দিয়ে যেটা পড়ানো হবে, মূল ক্লাস বলতে পারি আমরা। সেটা বুধবার থেকে শুরু হবে। শনি সোম বুধবার গ্রুপের বুধবার হবে প্রথম ক্লাস, এরপরে অর্থাৎ পুরুষদের শনি সোম বুধ যারা আছেন বা নারীদের শনি সোম বুধ যারা আছেন। আর রবি মঙ্গল বৃহস্পতিবার যে পুরুষ গ্রুপটা আছেন তাদের প্রথম ক্লাস হবে ওই বৃহস্পতিবার। আজকে তো সোমবার, কালকে হবে না, বৃহস্পতিবার থেকে আপনাদের মৌলিক ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, মোটামুটি আমি কি কি আলোচনা করবো সেটা আহ, মোটামুটি কথা বললাম। আমি এখন আমাদের মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। গুরুত্বের জায়গাটা আমি আসলে ওভাবে আলোচনার মনে হয় না প্রয়োজন আছে, কারণ আপনারা সকলে এই কোরআন অনুবাদ বোঝার যে গুরুত্ব আছে, এই গুরুত্বটা উপলব্ধি করেই এই আমাদের সন্ধান পেয়েছেন, এবং আপনারা একটা নির্দিষ্ট ফি পরিশোধ করে ভর্তি হয়েছেন। তো সেক্ষেত্রে গুরুত্বের জায়গাটা ওভাবে আমার বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই। তবে এতটুকু আমি বলতে পারি যে খুশির সংবাদ এটা আপনাদের জন্য যে আপনারা আপনাদের যে লক্ষ্য উদ্দেশ্য কোরআনের অনুবাদ বোঝার যোগ্যতা অর্জন করা, এবং কোরআন পড়ার সময় যেন আপনি আরবদের মতো একজন আরবি ভাষীর মতো, হ্যাঁ, বাংলা যেমন বই পড়ে বুঝতে পারেন সেভাবে পড়ে পড়ে পড়ার সময় যেন আপনি বুঝতে পারেন, এই যোগ্যতা অর্জন করার জন্য আপনি একটা সবচেয়ে সঠিক জায়গায় এসেছেন আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে উপযুক্ত জায়গায় আপনি ইনভেস্টটা করেছেন। কারণ আমরা 2 বছর থেকে আমাদের দুটো কোর্স চালাচ্ছি আমরা, একটা হলো কোরআন তরজমা কোর্স আর একটা কোরআন তিলাওয়াত কোর্স। এর আগে আমাদের পূর্ণাঙ্গ সালাত শিক্ষা একটা কোর্স আমরা চালিয়েছি, এখন অবশ্য দীর্ঘদিন ওটা চালু করা হচ্ছে না। তো আমাদের কাজ, আমাদের মূল ফোকাস এটাতেই, কোরআনের অনুবাদ বোঝানো এবং কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের চর্চা শেখানো। তো সেই হিসেবে আমরা 2 বছর থেকে ফোকাস দিয়েছি এটার বিষয়েই, এবং আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে কোরআন তর্জমা শেখার জন্য বাংলাদেশের সবচেয়ে সেরা কোর্স কোরআন একাডেমির এই 1 বছর ব্যাপী অনলাইন কোরআন তর্জমা কোর্স। মানে এর চেয়ে সুন্দরভাবে, এর চেয়ে সহজভাবে, এর চেয়ে আধুনিকভাবে, এবং একদম আলিমরা যেভাবে কোরআনের অনুবাদ করেন, ধরুন যে আমি বা আমাদের যিনি কিছুক্ষণ আগে আলোচনা করলেন মুফতি আব্দুর রহমান সাহেব, বা মাদ্রাসার ছেলেপেলে যারা আছে আমরা পড়েছি, তারা যেভাবে একটা বাক্যের কাঠামো বুঝে, একটা বাক্যকে গোড়া থেকে গভীর থেকে বুঝে সেটার অনুবাদ করেন, শাব্দিক অনুবাদ করেন, তেমনি ভাবে ইনশাল্লাহ আপনারা অনুবাদ করতে পারবেন। আপনারা একটা বাক্যের কাঠামোকে বিশ্লেষণ করতে পারবেন, এবং ওই কাঠামোকে বিশ্লেষণ করে শব্দার্থের সহযোগিতায় আরবি ব্যাকরণের আলোকে কাঠামোকে বিশ্লেষণ করে আপনারা প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে আপনারা বাক্যের কাঠামো অবস্থান বুঝে বুঝে আপনারা ইনশাল্লাহ অনুবাদ করতে পারবেন। তো এটা একটা খুব আনন্দের ব্যাপার। এবং অনেকেই আমাদেরকে বলেন যে 1 বছরে আসলে এটা কিভাবে সম্ভব। আসলে সম্ভব। এটা অনেকভাবেই আমরা ইনশাল্লাহ সামনে ব্যাখ্যা করব কিভাবে এটা সম্ভব আসলে। তো যাই হোক, আমি এখানে মৌলিক কথাটা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে গুরুত্বের জায়গাটা আমি ওভাবে আলোচনা না করলেও বেসিক একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা অনেকে আবেগ থেকে কোরআনের অনুবাদ চর্চা শিখতে এসেছি। তো আমি চাচ্ছি যে আপনাদের অনুবাদ বোঝার যোগ্যতা অর্জনের একটা আবেগ বা বোঝা আপনি বুঝতে পারবেন, এই আবেগটার জায়গা থেকে এটা দায়িত্বের জায়গায় আপনি নিয়ে আসেন, কর্তব্য এবং আবশ্যকতার বিষয়টা বোঝেন। এটা হচ্ছে কোরআনের অনুবাদ বোঝা, এটা কিন্তু কোনো
ফ্যান্টাসি বা কোনো একটা আবেগের জায়গা না, যে আমি শিখলে শিখলাম না শিখলে নি, এমন না। এটা একটা বাধ্যবাধকতার জায়গা। কিন্তু দীর্ঘদিন থেকে আমাদের উপনিবেশ কাল থেকে আমাদের ভিতরে এই টেন্ডেন্সিটা চলে আসছে যে মোটামুটি কোরআন দেখে তিলাওয়াত করলেই হয়ে যায়। এই জন্য অধিকাংশ মুসলমানের দেখা যাচ্ছে কোরআন তিলাওয়াতই পারে না। আবার যারা পারেই তাদের খুব রেয়ার, অ্যারাউন্ড 5% মানুষ অনুবাদ বোঝে। আর বাকি সবাই না বুঝেই তিলাওয়াত করে করে ইন্তেকাল করেন। তো কোরআনের যে 6টা হক আছে, বিশেষ হক, সেই হকের মধ্যে অন্যতম একটা হক হলো কোরআন বুঝে বুঝে পড়া। এবং বুঝে বুঝে পড়ার সময় কোরআনের কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, অর্থাৎ এক একটা আয়াতকে থেমে থেমে ওটা নিয়ে চিন্তা করা, যে এখানে আল্লাহ পাক আমাকে কি আসলে কি বোঝাতে চাচ্ছেন, আসলে আমার এখানে কি করা উচিত, আমার এই জায়গাটা নিয়ে কোনো ত্রুটি আছে কিনা এই হুকুমটা পালনে। তো এইগুলো এইভাবে চিন্তা করা, এটাকে তাদাব্বুর বলে। তো কোরআন নিয়ে তাদাব্বুর করা, আর একটা হচ্ছে তাজাক্কুর, অর্থাৎ উপদেশ গ্রহণ করা। অর্থাৎ আপনি যে কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করলেন, যেটা যে মূলনীতি বা জীবন চলার পাথেও আপনি পেলেন, সেটাকে আবার সেটা থেকে আপনি আহ, জীবনের জন্য আপনি একটা গাইডলাইন গ্রহণ করতেছেন, এটাকে বলা হয় তাজাক্কুর, উপদেশ গ্রহণ করা। তো এই জায়গাটা কোরআনের অনুবাদ বোঝা ছাড়া আসলে তেমন একটা হয়ে ওঠে না। হুম কারণ আপনি কোরআন সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে শেষ রাতের সালাতে, তাহাজ্জুদের সালাতে, অথবা এমনি সালাতে, এমনি পড়ার চেয়েও বেশি ইফেক্ট করে আর কি। তো যখন আপনি অনুবাদ বুঝবেন, তখন আপনি একমাত্র সালাতের সময় আপনি কোরআন নিয়ে ভাবনা করতে পারবেন। কিন্তু যখন অনুবাদ বুঝবেন না, তখন সালাতের সময় অন্তত আপনি আর, যেহেতু আপনি কোনো অনুবাদ গ্রন্থের সহযোগিতা নিচ্ছেন, তখন তো আর সালাতের সময় আপনি বই খুলে রাখতে পারবেন না। তো সেক্ষেত্রে আসলে এদিক থেকে অনুবাদ বোঝার একটা যোগ্যতার দরকার আছে কোরআনের হক আদায়ের ক্ষেত্রে। উম এরপরে 2 নাম্বার হচ্ছে আমাদের এটা ইতিহাস, যে প্রথম 3 যুগ, অর্থাৎ নবী আলাইহিস সালামের যুগ, সাহাবা ইকরামের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈনদের যুগ, এই যুগগুলো এমন কখনো হয়নি যে সাহাবা ইকরাম হোক বা তাবেই বা তাবেঈগণ, তারা মানে কোরআন শুধু পড়েছেন, বুঝেন নাই। বরং তারা কোরআন পড়তেন এবং বুঝে বুঝে পড়তেন। এই রিসেন্টলি আমাদের উপনিবেশ কাল থেকে শুরু করে, যখন থেকে নাকি আমাদের উপমহাদেশের এই শিক্ষাধারাটা 2 ভাগে বিভক্ত হলো, একটা জেনারেল একটা ইসলামী বা মাদ্রাসা, তখন থেকে মূলত মুসলমানদের মধ্যে এই অধঃপতনটা আসলো, যে একদল আহ পুরোপুরি দুনিয়া অর্জন করছে, দিন দিনকে বাদ দিয়ে, আর একদল আহ কি বলে, দুনিয়াবি কোনো বিষয়ে তেমন একটা পাতা না দিয়ে শুধু এলমি দিনগুলো অর্জন করতে পারছে। তো এখানে আহ, যেটা পয়েন্ট, যে জেনারেল শিক্ষার মধ্যে আমাদের তিলাওয়াত শেখারই ব্যবস্থাপনা যেখানে নাই, সেখানে অনুবাদ বোঝার তো আর প্রশ্নই আসে না। তো এই জায়গা থেকে মুসলমানদের মধ্যে দেখা যাচ্ছে মাদ্রাসায় যারা পড়ে তারাই শুধু অনুবাদ বোঝে, আর যারা স্কুল কলেজে পড়ছেন তাদের তিলাওয়াতেরই অবস্থা খারাপ। হ্যাঁ, তিলাওয়াত শেখাই দায় হয়ে গিয়েছে, অসম্ভব একটা ব্যাপার, সেই জায়গায় আবার অনুবাদ বুঝবে কিভাবে। এই জায়গাটা থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আপনার সন্তান যারা আছে, যার যার সন্তান আছে, মাথায় রাখবেন যে শুধু তর্জমা বোঝা মানে তিলাওয়াত শেখা, এটা দিন শেখা না। অনেকেই মনে করে শুধু তিলাওয়াত শিখাই দিলাম, তারপর আমার ছেলেকে আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়ে মাশাআল্লাহ যা মন চায় তাই বানাবো। তো এটা একটা ভুল ধারণা। তিলাওয়াত কখনোই, কোরআন শুধু তিলাওয়াতের জন্য অবতীর্ণ হয়নি। তিলাওয়াত করলে অনেক ফায়দা, ফজিলত আছে, কিন্তু কোরআনটা এসেছে মূলত জীবনের গাইডলাইন হিসেবে। হ্যাঁ, তো আপনি, আপনাকে একটা ইংলিশ, আপনার ধরেন ফ্রেঞ্চ ভাষায় বাংলাদেশের আইন কানুনকে দেওয়া হলো সে, বা আপনি একটা প্রতিষ্ঠানে জব করেন, জবে ঢুকলেন, সেখানে আপনাকে আহ, নিয়ম নীতি নীতিমালা, এখানে জবে কি করতে পারবেন কি করতে পারবেন না, কিভাবে এখানে আপনি অবস্থান করবেন, সহকর্মীদের সাথে আপনার অবস্থান কি হবে, বসের সাথে কি হবে, আপনার কি কি দায়িত্ব এখানে, কখন থেকে কখন এই এই যে কার্যক্রমগুলো, এগুলো যদি আপনাকে ফ্রেঞ্চ ভাষায় দেওয়া হয় আর আপনি জাস্ট পড়তে থাকেন, এটা তো অসম্ভব যে কেউ আপনাকে ফ্রেঞ্চ ভাষায় দিল আর আপনি জাস্ট পড়তে থাকলেন, এটাই আপনার হক আদায় হয়ে গেল, হলো না কিন্তু। কারণ আপনি যেখানে জয়েন করেছেন, এখানে আপনাকে টিকে থাকতে হলে, এখানে সঠিকভাবে দায়িত্বগুলো আদায় করতে হলে আপনাকে ওই ম্যানুয়ালটা বুঝতে হবে। তো এই যে এরকম কোরআন একটা ম্যানুয়াল, জীবনের ম্যানুয়াল, এটাকে আমরা বলি ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ। তো এই কমপ্লিট কোড অফ লাইফের যে ম্যানুয়ালটা, বা যে আপনাকে বলি দিক নির্দেশনাটা, এটা কোরআন হিসেবে আছে আমাদের সামনে। তো এটা আমাদেরকে এই জন্য বুঝতে হবে। হুম তো আমাদের মুফতি হুজুর কিছুক্ষণ আগে আলোচনা করছিলেন যে এটা অনেক কষ্ট হবে, কষ্ট করতে হবে। আসলে আপনারা একটা জিনিস ভাববেন, যে কোন জ্ঞানটা অর্জন করতে আসলে কষ্ট লাগে না।
সব জ্ঞান আমরা স্কুল কলেজে যে আপনি ধরেন ক্লাস 5-এর অঙ্ক কত আর কঠিন হবে, তো ওটা অর্জন করতেও আপনার অনেক ঘাম ছুটাতে হয়েছে। যখন আপনি ক্লাস ইন্টারে পড়েন তখনকার পড়াশোনা এখন আপনার কাছে সহজ মনে হতে পারে, কিন্তু তখন যখন পড়েছেন তখন আপনাকে অনেক ঘাম ছোটাতে হয়েছে। আজকে আপনি যা কিছুই আয়ত্ত করেছেন জেনারেল নলেজের, সেটা সায়েন্স হতে পারে, সেটা কমার্সের কোনো বিষয় হতে পারে, কিংবা সেটা ভাষাগত, হ্যাঁ, কোনো লিটারেচার টাইপের কিছু হতে পারে, যা কিছুই আপনি অর্জন করেন, এই জ্ঞানটা আপনার অর্জন সহজে হয়নি, অনেক কষ্ট করে, অনেক ঘাম ঝরিয়ে, অনেক রাত জেগে, অনেক কিছু ত্যাগ করে আপনাকে এটা অর্জন করতে হয়েছে। তো আমরা বলি যে কোরআন তর্জমা শেখা মানে আরবি ভাষা এবং কোরআনের অনুবাদ চর্চা করা, আরবি ভাষা শেখা প্লাস কোরআনের অনুবাদ চর্চা করা। যেহেতু আপনারা কেউ আরবি ভাষা আগে থেকে জানেন না, তো এক্ষেত্রে আপনাদের আরবি ভাষাও একসাথে শিখতে হবে, এই কোর্সে আমরা শেখাবো, এবং অনুবাদও চর্চা করতে হবে কোরআন থেকে। তো এইটাও আপনাদের কষ্ট ছাড়া অর্জন হবে না, মাথায় রাখবেন যে এমনি না যে আহ, পানি একদম, কোনো জ্ঞানই পানি না আসলে। হুম তো এটা মাথায় রাখবেন আজকে থেকে, যে আমাকে এটা কষ্ট করে অর্জন করতে হবে। অন্যান্য যত জ্ঞান আমি অর্জন করেছি সেগুলো যেমন কষ্টের মাধ্যমে অর্জন হয়েছে, কোরআন অনুবাদ বোঝার যোগ্যতাটাও কষ্টের মাধ্যমেই অর্জন হবে। তবে আমরা চেষ্টা করেছি সবচেয়ে সহজ, মানে এর চেয়ে যেন সহজ আর কোনো সিস্টেম থাকে না, আমরা চেয়েছি এরকম। তো এটা আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ, যে এর চেয়ে আর সহজ করা সম্ভব না। মানে একটা তো আছে যে স্কুলে যেমন ব্যাকরণ শেখাটা অনেক সহজ, ইংলিশ শেখা, কিন্তু স্কুলের একটা দীর্ঘ সিলেবাস এমন ভাবে বানিয়েছে যে আসলে কঠিন হয়ে গেছে। ওটা চেয়ে আরো সহজ ব্যবস্থাপনা আছে। হ্যাঁ, যেমন সাইফুর স্যারের ব্যবস্থাপনা আছে, আরো অনেক ব্যবস্থাপনা আছে। তো এরকম আরবি ভাষা শেখারও বা কোরআন অনুবাদ বোঝারও অনেক ব্যবস্থাপনা আছে, কিন্তু আমরা সবচেয়ে সহজটা, সবচেয়ে আধুনিকটা, সবচেয়ে কার্যকরীটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু কষ্ট করতেই হবে, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, এখানে আপনারা এই যে কষ্ট করতে হলে একটা আবেগ লাগবে, আরো জজবা লাগবে। এই জজবাটা আপনারা অর্জন করবেন কিভাবে? একটা হলো আহ, আপনারা যখন নতুন নতুন প্রতিদিনই শিখবেন কিছু, অনেক ভালো লাগবে। তো এইটা আপনাদেরকে প্রথমত জজবা তৈরি করে দিবে যে আমি সামনে আরো অগ্রসর হই, আরো একটু শিখি, কষ্ট করতে উদ্বুদ্ধ করবে। কারণ স্কুলের পড়াশোনা আমরা দেখেছি যে আহ, যখন ভালো লাগে নাই, তখন মানে আমরা বুঝি নাই কিছু, তখন পড়াটা ভালো লাগে না, কিন্তু যখন বুঝতে থাকে মানুষ তখন তার ভালো লাগে। তো একইভাবে আশা করি আপনারা এমন হবে না যে বুঝতে পারবেন না, ইনশাল্লাহ বুঝে বুঝে আগাবেন। প্রথম যে ট্রিগারটা আপনাদের হবে যে বুঝতে পারছেন, ভালো লাগবে, এবং সামনে আপনি আরো কষ্ট করার জন্য প্রস্তুত হবেন, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, যেটা আপনাকে বাইরে থেকে ইনপুট দিতে হবে, সেটা হচ্ছে আপনারা কিছু বই পড়বেন। উম আমি বইগুলোর নাম বলে দিই। 1 নাম্বার হচ্ছে সাহাবাই কেরামের জীবনে কুরআনুল করিম, কিছু দিক কিছু দৃষ্টান্ত। সাহাবাই কেরামের জীবনে কুরআনুল করিম, কিছু দিক কিছু দৃষ্টান্ত। এটা লিখেছেন হলো আহ এটা হলো মৌলানা সাঈদ আহমদ বিন গিয়াসউদ্দিন। মৌলানা সাঈদ আহমদ বিন গিয়াসউদ্দিন। এনার পরিচয় এতটুকু দেই আমি, যে বাংলাদেশে মৌলানা আব্দুল মালিক সাহেব হুজুর, অর্থাৎ এই যে আপনাদের বাইতুল মোকাররম মসজিদের যিনি খতিব এখন, উনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ একজন। ঠিক আছে, বলা যায় উপমহাদেশেরই সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদদের অন্যতম, আর বাংলাদেশের মধ্যে উনি সবচেয়ে শ্রেষ্ঠ হাদিস বিশারদ। তো আহ ওনার সবচেয়ে যে উম, বড় মানে কি বলে, ওনার স্থলাভিষিক্ত হওয়ার মতো যোগ্য যে ছাত্র হতে পারেন কেউ, সেটা হলেন এই যে মুফতি মৌলানা সাঈদ আহমদ বিন গিয়াসউদ্দিন দামাত বরকাতুহুম। ইনি ওনার প্রতিষ্ঠানে কর্মরত। তো এই আলিমের লেখা বই, বইটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে, আমার সামনে লিখেছি দেখুন। এটা আপনারা ইয়াতে পেয়ে যাবেন, আহ রকমারিতেও পেয়ে যাবেন। ঠিক আছে, সাহাবায়ে কেরামের জীবনে কুরআনুল কারীম, মৌলানা সাঈদ আহমদ বিন গিয়াসউদ্দিন। ইনশাআল্লাহ একটা গ্রুপে আমরা দিয়ে দেবো, আর দ্বিতীয় এই বইটাও করে নিবেন। এটা বাংলা হয়েছে এটা, হ্যাঁ। এটা বইয়ের নাম হচ্ছে সাহাবীদের কুরআনী জীবন। ঠিক আছে, ডক্টর বদর বিন নাসির আল বদর, ডক্টর বদর বিন নাসির আল বদর, এটা মাসরুর রহমান সাহেব, না, মঞ্জুর আহমদ সাহেব অনুবাদ করেছেন। এই বইটা আপনারা এই দুটো বই পড়ে নিবেন, তাহলে দেখবেন যে আহ, কোরআনের কোরআনের জন্য সময় ব্যয় করাটা আপনাদের জন্য একটা আবেগ তৈরি হবে, একটা জজবা তৈরি হবে ইনশাল্লাহ। এবং এখানে এই কোরআনের বোঝার যে গুরুত্ব জায়গাটা, এটা নিয়েও এই প্রথম বইটাতে অনেক ভালো আলোচনা আছে, সেটা আপনারা পড়ে নেবেন। আরো কিছু বই যখন দরকার হবে আমি ইনশাল্লাহ আমাদের গ্রুপে বিভিন্ন, আমাদের একটা নসিহা গ্রুপ আছে, প্লাস আপনাদের গ্রুপেও আমরা বিভিন্ন জরুরি কোরআন রিলেটেড জ্ঞানের দরকার হলে ইনশাল্লাহ আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা, দ্বিতীয় বিষয়ে যেটা, সেটা হচ্ছে কোরআন বোঝার জন্য কি কি প্রয়োজন, এটা একটা জরুরি প্রশ্ন। তো প্রশ্নটার উত্তর হচ্ছে কোরআন বোঝার জন্য মৌলিকভাবে দুটো জিনিসের প্রয়োজন। 1 নাম্বার, আহ
কোরআনের শব্দগুলো তো আরবিতে লেখা, তো কোরআনের আরবি শব্দগুলোর বাংলা অর্থ আপনাকে জানতে হবে। ঠিক আছে? তো এটা দুই ধরনের অর্থ হয়, একটা হলো বিস্তৃত অর্থ, মানে আরবি ভাষার মৌলিকভাবে এই শব্দটা কি অর্থে ব্যবহার হয় এটা জানা, আর এটা হচ্ছে বাংলার স্বাভাবিক একটা প্রতিশব্দ। তো আমরা এই কোর্সে স্বাভাবিক প্রতিশব্দটা শেখাবো। সামনে জ্ঞান অর্জনের দ্বিতীয় ধাপে কোরআন 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 গবেষণার দ্বিতীয় ধাপে আপনারা গভীরভাবে শব্দগুলো অর্থ বোঝার জন্য ইনশাল্লাহ মেহনত করতে পারবে, সেই রাস্তা আমরা দেখিয়ে দেবো। কিন্তু প্রাথমিকভাবে আমরা কোরআনের শাব্দিক প্রতিশব্দগুলো মাধ্যমে কোরআনের শাব্দিক অনুবাদ চর্চা করাবো ইনশাল্লাহ। ঠিক আছে? কিন্তু গভীরভাবে শব্দের অনুবাদ বোঝা, গভীরভাবে বলতে ধরুন যে একটা শব্দের গভীর অর্থ আছে অনেক, ঠিক আছে, আবার শব্দের একটা বাহ্যিক প্রতিশব্দ থাকে। তো আমরা এই কোর্সে আপনাদের কোরআনের শব্দগুলোর বাহ্যিক প্রতিশব্দটা শেখাবো। প্রতিশব্দ এক এক শব্দে প্রকাশ, বহিঃপ্রকাশ, এটা শেখাবো। এবং মানে শেখাবো বলতে এটা শেখানো হবে, এটা শিখতে হয় প্রাথমিকভাবে। আর দ্বিতীয় জিনিস যেটা শিখতে হয় সেটা হচ্ছে কোরআনের বাক্য কাঠামোগুলো কিন্তু আরবিতে। হুম। আরবি। তো আরবিতে আপনি যদি শুধু শব্দ জানেন, শব্দগুলোর অর্থ জানেন, তাহলে কিন্তু আপনি অনুবাদ তুলতে পারবেন না। আপনাকে বাক্যটার কাঠামোকে বুঝতে হবে। যেমন আমি যদি বলি হি ইজ গোয়িং টু স্কুল, তাহলে এখানে আপনি যখন হি শব্দের অর্থ জানেন, ইজ শব্দের অর্থ জানেন, গোয়িং শব্দটা কিন্তু সরাসরি সবসময় আরবি ডিকশনারিতে থাকবে না, ইংলিশ ডিকশনারিতে গো থাকবে। এই যে আইএনজি যে অতিরিক্ত যুক্ত হলো, এটা কিসের ভিত্তিতে হলো? এবং যখন আইএনজি যুক্ত হয় তখন শব্দটার গো থেকে আইএনজি যুক্ত হওয়ার ফলে শব্দটার কি অর্থ চেঞ্জ হয়, এটা আপনাদেরকে আরবি ইংলিশ ব্যাকরণের আলোকে বুঝতে হয়। আবার টু স্কুল, টু থাকার কারণে স্কুলের সাথে এই শব্দটা, দুটো শব্দের কি সম্পর্ক হলো, অর্থাৎ হি সাথে ইজ এর সম্পর্ক, ইজ এর সাথে গোয়িং এর সম্পর্ক, স্কুলের সাথে টু এর সম্পর্ক, এই সম্পর্কগুলো যখন আপনি বোঝেন তখন আপনি একটা অনুবাদ তোলেন যে সে স্কুলে যাচ্ছে। হ্যাঁ। একইভাবে আরবিতেও বাক্যের কাঠামো যদি আপনি এভাবে বোঝেন যে আহ, আহ, আমি যদি আরবি বলি এটা, ইয়াজহাবু ইলাল মাদ্রাসাতি, তো যখন আপনি হুয়া পেলেন, এখানে ইয়াযহাবু আসবে, ইলাল মাদ্রাসাতি, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর কাঠামো যখন আপনি বুঝবেন তখন আপনি আহ অনুবাদ তুলতে পারবেন সঠিকভাবে এবং শাব্দিক অনুবাদ তুলতে পারবেন প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে, এবং গাঁথুনি দিতে পারবেন। মানে এমন তো না যে একটা শব্দের পর শব্দ ইংলিশে আছে বা আরবিতে আছে, অনুবাদটাও শব্দের পর শব্দে হবে। প্রত্যেকটা শব্দের অনুবাদ আমি জাস্ট ইংলিশের প্রথম শব্দের অনুবাদ বাংলায় প্রথমে করলাম, ইংলিশের দ্বিতীয় শব্দের অনুবাদ বাংলায় দ্বিতীয়তে করলাম, ইংলিশের তৃতীয় শব্দের অনুবাদ বাংলা তৃতীয় শব্দে করলাম, বা আরবিতে আরবির পঞ্চম পঞ্চম শব্দটার অর্থ আমি পঞ্চমে করলাম, বাংলায় পঞ্চম শব্দের জায়গায় লিখলাম। এভাবে কিন্তু অনুবাদ হয় না। হুম। এখানে কাঠামো বুঝে দেখা যায় প্রথম শব্দের অনুবাদটাই, প্রথম আরবি শব্দ যেটা ওই বাক্যের, বাংলা অনুবাদে ওটা শেষে গিয়ে চলে যাবে, বাক্যের শেষে হবে। যেমন প্রশ্নবোধক বাক্য শব্দ আরবিতে প্রথমে হয়, কিন্তু বাংলায় বেশিরভাগ প্রশ্নবোধক শব্দটা আহ শেষে হয় বা মাঝে টাঝে হয়। যেমন মাসমুকা, তোমার নাম কি? তো মা হলো প্রশ্নবোধক শব্দ, এটা শুরুতে আছে আরবিতে বাক্যের, কিন্তু ইসমু, যদি এটা বাংলা করি আমি, তোমার নাম কি, কিটা কোথায় চলে গেল শেষে। তো এটা কাঠামো বুঝে, আরবি ভাষার কাঠামো বুঝে বাংলা ভাষার কাঠামোর সাথে মিলিয়ে এটা অনুবাদ আপনাকে তুলতে হবে। তো এই জায়গাটা ইনশাল্লাহ আপনারা শিখতে হবে। এই যে দুটো জিনিস যদি একজন মুসলিম জানে বা যে কেউ জানে, সে ইনশাল্লাহ কোরআনের কোরআনের অনুবাদ প্লাস যে কোনো আরবি বইয়ের অনুবাদ করার যোগ্যতা তার ভিতরে চলে আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এই কোর্সে এই দুটো জিনিসই শেখাবো আপনাদেরকে। এবং কোরআনের অনুবাদ বোঝার জন্য যতটুকু আরবি ভাষার মানে যতটুকু আরবি শব্দ জ্ঞান থাকতে হয়, যতগুলো শব্দ জানতে হয় এক নাম্বার, এবং কোরআনের অনুবাদ বোঝার জন্য যতটুকু ভাষা জ্ঞান দরকার, যতটুকু আরবি গ্রামাটিক্যাল টার্ম বোঝা দরকার, ইনশাল্লাহ আমরা এই কোর্সে আপনাদেরকে সেটা শেখাবো। এবং কিভাবে শেখাবো সেটা আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা বুঝতে পারবেন। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? দু একজন কথা বলে ভালো হয়, অনেক প্রশ্ন এসেছে মনে হচ্ছে গ্রুপে। বুকটির নামটা দিয়ে লিখে দিন কাইন্ডলি, ইনশাল্লাহ দেওয়া হবে, যে গ্রুপে দেওয়া হবে। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি একজনকে আনমিউট করে দিই, হ্যাঁ, আমার সাথে একটু কথা বলেন। জি, শুনতে পাচ্ছেন? আব্দুল্লাহ হিল কাহের, জি, শোনা আব্দুল্লাহ আল যাচ্ছে। কাহের। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। অস্পষ্ট নাকি স্পষ্ট? স্পষ্টই। আচ্ছা ঠিক আছে। আমি আবার আপনাকে মিউট করে দিই। আচ্ছা, যাই হোক, তো প্রথম যেটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে আমরা এখানে কিভাবে শেখাবো সেটা আপনাদেরকে আমি একটা পিডিএফ শেয়ার করে দেখাই, আমাদের ক্লাসের কোর্সের পিডিএফ। হ্যাঁ,
এটা দিয়ে আমি সহজে আপনাদেরকে এটা বোঝাতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ডকুমেন্টসে যাই। আচ্ছা, পিডিএফ আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। হুম, দেখুন, এটা হলো প্রথম পাঠের পিডিএফ। তো আমরা যেটা বলেছি যে আমরা আপনাদেরকে শব্দার্থ শেখাবো। তো প্রথম ক্লাসেই দেখেন এই যে শব্দার্থ কিছু আছে। এটা প্রথম পৃষ্ঠা। আমি যে দ্বিতীয় পৃষ্ঠা দিই, দ্বিতীয় পৃষ্ঠা। হুম। তো শব্দার্থ, এই শব্দার্থগুলো পুরোটাই কোরআন থেকে নেওয়া, মানে কোরআনের শব্দার্থ। আরবি ভাষায় অ্যারাউন্ড 10-15 মিলিয়ন শব্দ আছে। তো আমরা, এবং কোরআনে যদি আমরা 6,500 প্লাস আয়াত ধরি, তো শব্দ এরকম অ্যারাউন্ড 1-1.5 লাখ হবে। তো সব শব্দ মানে 1-1.5 লাখই যে কোরআনে শব্দ আছে এমন না, ঠিক আছে? বা ধরুন যে 50-60 হাজার শব্দ আছে এমন না। বরং আহ, দেখা যাচ্ছে যে 200-400 শব্দ হলেই ওগুলোই ঘুরে ফিরে কোরআনে বারবার ব্যবহার হয়, ঠিক আছে? তো আমরা যদি ওই 500 শব্দ বা আরো আরো যদি মিলাই, অ্যারাউন্ড 1-2 হাজার শব্দ যদি আমাদের জানা থাকে কোরআনের, তো আমরা পুরো কোরআনের যে কোনো জায়গার অনুবাদ বোঝার মতো আমাদের শব্দ ভান্ডার রেডি থাকবে আমাদের কাছে। তো আমরা প্রতিদিনই ইনশাল্লাহ এই কোর্সে প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে আহ অন্তত 20টা বা 30টা করে শব্দার্থ দেওয়া হবে, শেখানো হবে প্রত্যেকটা ক্লাসে, ঠিক আছে? 20টা, 20-25টা এরকম করে শব্দার্থ, বা কোনোদিন 15টাও থাকবে, কমও থাকবে, কোনোদিন এরকম 20-20টার মতো থাকবে। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আরবির বাক্য মানে কোরআনের বাক্য কাঠামো বোঝার জন্য আপনাদেরকে আরবি ব্যাকরণের সাথে পরিচিত হতে হবে। হ্যাঁ, আরবি ব্যাকরণের আলোকে আমরা কোরআনের বাক্য কাঠামো বোঝার চেষ্টা করব। এবং আমরা কোর্সের শুরুতেই বলেছি যে এই কোর্সে অংশগ্রহণ করতে হলে শুধুমাত্র দেখে দেখে কোরআন পড়তে পারতে হবে, আর কোনো কিছু জানতে হবে না। যে আপনি আরবি ভাষার ব্যাকরণের যদি কিচ্ছু না জানেন, শুধু দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারেন, ইনশাল্লাহ আপনি এই কোর্সে 100% এই কোর্সের জন্য আপনি কি বলে এটাকে, যোগ্য। হ্যাঁ, এখানে আমরা আপনাদেরকে কোরআনের অনুবাদ বোঝার জন্য, আরবি বাক্য কাঠামো বোঝার জন্য যতটুকু আরবি ব্যাকরণ জানতে হয় ইনশাল্লাহ এটা পুরোটাই শেখানো হবে। এবং আপনারা একদম অ্যাপ্লাইড গ্রামার যেটাকে বলে, বা আরবিতে আমরা যদি বলি আর নাহওয়াল তাতবিকিয়্যু, কিংবা ব্যবহারিক আরবি ব্যাকরণ, এই আর ব্যবহারিক আরবি ব্যাকরণটা আমরা ইনশাল্লাহ শিখে ফেলবো এখানে এই কোর্সেই। এবং 3 নাম্বার, এই আমরা যে আরবি শব্দ শিখলাম, ব্যাকরণ শিখলাম, এটার প্রয়োগ আমরা সরাসরি কোরআনের আয়াতে করব। যেমন ধরুন যে যখন ইংলিশ বই আপনি কোনো ব্যাকরণের টার্ম পড়েন, তারপর একটা এক্সাম্পল দেয়, এক্সাম্পলটা একটা ব্যাকরণের জাস্ট একটা এক্সাম্পল থাকে। যেমন যদি আমি বলি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল কি, হি ইজ গোয়িং টু মাদ্রাসা, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। তো এটা কি একটা ব্যবহারিক ব্যবহারিক বাক্য নেওয়া হয়েছে, যে কোনো বাক্য নেওয়া হয়েছে, কিন্তু আমরা এই কোর্সে করবো কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি আপনাকে ধরুন শেখালাম যে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তা আরবিতে এটার একটা আলাদা নাম আছে। হ্যাঁ, তো মোজারে বলি আমরা। তো যাই হোক, তো এই মোজারে ক্রিয়াটা আমি আপনাদেরকে শেখাবো। তো শেখার ব্যাকরণের টার্ম শেখাবো, এটার এটার যে প্রয়োগ, মানে ব্যবহারিক যে আহ, কি বলে এটাকে, অনুশীলন, সেটা সরাসরি আমরা কোনো ব্যবহারিক আরবির বাক্য করব না, প্রচলিত কোনো আরবি বাক্যের মধ্যে এটা প্রয়োগ করব না, বরং সরাসরি কোরআনের বাক্যের মধ্যে আমরা প্রয়োগ করব। অর্থাৎ এই কোর্সে আমরা যত বাক্য চর্চা করব আরবি ভাষা শিখে, মানে বাক্য দিয়ে তো চর্চা করতে হয়, সেই বাক্যটা হবে কোরআনের আয়াত। অর্থাৎ এই কোর্সে করার জন্য আলাদাভাবে আরবি ব্যাকরণ জানতে হবে না, আগে থেকে শব্দ জানতে হবে না। আমরা কোরআনের এক একটা বাক্য কাঠামোকে বোঝার জন্য আমরা ব্যাকরণ শিখব, এবং ওই বাক্য কাঠামো বোঝার জন্য যে ব্যাকরণটা শিখেছি ওটা আবার কোরআনের আয়াতের মধ্যেই আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? যেমন দেখুন, এটা দ্বিতীয় ক্লাস, আপনার পিডিএফ দেওয়া হবে ইনশাল্লাহ, 5টা পিডিএফ একসাথে, 1 মাসের পিডিএফ একসাথে আমরা প্রথম দিকে দিয়ে দেব, ঠিক আছে? যারা ভর্তি হয়েছেন, একটা পিডিএফ 2 দিন ক্লাস হবে। যেমন এই দ্বিতীয় পার্টটা, এটা 2 দিন ক্লাস হবে। একদিন হলো শব্দার্থ থাকবে, ব্যাকরণ থাকবে, এবং এই ব্যাকরণটা বাস্তবিক প্রয়োগ, এটাকে বলা হয় তারকিব, বাক্য বিশ্লেষণ করা। আরবি ব্যাকরণের আলোকে একটা বাক্যকে বিশ্লেষণ করা, সেটার নাম হচ্ছে তারকিব। তো তারকিব পড়ানো হবে। তো এটা একদিন শেষ হবে, একদিন ক্লাস হবে। ধরুন যে আগামী বুধবার, আগামী বুধবার তো না, সামনে হবে এটা, দ্বিতীয় ক্লাস যেহেতু, দ্বিতীয় পিডিএফ, এটা তৃতীয় দিন, দ্বিতীয় দিন আপনাদের। প্রথম দিন তো প্রথম পিডিএফটা পড়ানো হবে একদিনেই, ঠিক আছে? আর দ্বিতীয় পিডিএফটা 2 দিনে পড়ানো হবে, দ্বিতীয় পাঠের পিডিএফ। তো এটা প্রথম দিন হলো শব্দার্থ এবং ব্যাকরণ এবং তারকিব। আর দ্বিতীয় দিন মানে ধরুন যে শনিবার হলো দ্বিতীয় পাঠের প্রথম অংশ, আর দ্বিতীয় সোমবার হবে অনুবাদ বুঝি এবং অনুবাদ করি অংশটা। এবং দেখুন এই যে বাক্যগুলো দেখতে পাচ্ছেন মনে হয়, আনা আবিদুন, আনা ইউসুফ, আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা, আনতা মুজাক্কির, হুয়া মুমিনুন, এগুলো সব কোরআনের আয়াত, ঠিক আছে? মানে আপনারা দ্বিতীয় ক্লাসকেই
প্রথম দ্বিতীয় তৃতীয় ধরতে পারি আমি, আপনারা কোরআন অনুবাদ শুরু শুরু করে দিবেন। এমন না যে আরবি ভাষা 1 মাস শিখবেন, 3 মাস শিখবেন, তারপরে আমরা কোরআন অনুবাদ ধরাবো, এমন না। বরং আপনি তৃতীয় ক্লাস থেকেই, অ্যারাউন্ড প্রথম ক্লাস থেকেই আপনি কোরআনের অনুবাদ বোঝার জন্য যা কিছু যোগ্যতা অর্জন করার, প্রথম 2টা ক্লাস লাগবে একটু, তৃতীয় ক্লাস থেকে আপনি অনুবাদ শুরু করে দিবেন কোরআনের, ঠিক আছে? দেখুন এটা হলো, তারপরে আমি যদি যাই একটু সামনে যাই, পঞ্চম ক্লাসের দেখুন অনুবাদ, এই যে অনুবাদ অংশটা, হ্যাঁ, এগুলো কিন্তু এক একটা আলাদা কাঠামো, ঠিক আছে? প্রত্যেকটা পাঠে আমরা একটা করে নতুন বাক্য কাঠামোর সাথে আপনাদেরকে পরিচিত করাবো, এবং সেটার ব্যাপক অনুশীলন আমরা কোরআনের আয়াত থেকেই করব, এবং ব্যাকরণিক টার্মগুলো আমরা শেখাবো। এই দেখুন এগুলো সব কোরআনের আয়াত, উলাইকা হুমুল মুমিনুন, উলাইকা হুমুল কাফিরুনা, হ্যাঁ, তারপরে হা উলাই আলিহাতুন, হাদানি খসমানি, হ্যাঁ, জালিকাল ইয়াউমু, জালিকা ইয়াউমুন, সবকিছু, জালিকাল কিতাবু সূরা বাকারায় আছে এগুলো। দেখুন আমি যদি একটু সামনে যাই, একটু সামনে যাই, দশম পাঠের দিকে যাই, দেখুন আপনারা কত বড় বড় পাঠ বোঝার যোগ্য, কত বড় বড় বাক্য বোঝার যোগ্যতা অর্জন করবে। এটা মনে হয় এটা দশম পাঠ, তার মানে অ্যারাউন্ড 19 দিন, 19তম ক্লাসের দিন আপনারা, আমি একটু মাঝে থাকি আর একটু মাঝে যাই, তারপর দেখি। যেমন এটা কি, এটা হচ্ছে, ধরুন যে 15তম ক্লাসের দিন আপনি কি বুঝবেন, দেখুন এই বাক্যগুলো দেখুন। উলাইকা আসহাবুল জান্নাতি, উলাইকা আসহাবুল জাহিম, উলাইকা আসহাবুল জান্নাত, তারা জান্নাতের অধিবাসী। উলাইকা আসহাবুল জাহিম, তারা জাহান্নামের অধিবাসী। তারপরে এখানে আছে কি, ওয়ারাব্বুকাল গফুরুযুর রহমা, যে ওয়ারাব্বুকাল গফুরুযুর রহমা, আর তোমার রব হলো, তোমার রব হলেন মহা ক্ষমাশীল এবং রহমত দয়ার অধিকারী। এরকম আপনারা এই বাক্যগুলো মাত্র, এই দেখুন 15তম ক্লাসে গিয়েই দেখুন কত বড় বড় বাক্যের অনুবাদ আপনারা ইনশাআল্লাহ বোঝার যোগ্যতা অর্জন করে ফেলবেন, ঠিক আছে? আমি দেখানোর জন্য জাস্ট একটু আপনাদেরকে আমি এটা বের করেছি আর কি। আচ্ছা, অফ করবো তো। এরকম দশম ক্লাসে, মানে 20তম ক্লাসে গিয়ে দেখুন কত বড় বড় আয়াতের অনুবাদ আপনারা ইনশাআল্লাহ করা শুরু করে দিবেন। আমি বাক্যগুলো দেখাতে পারছি মনে হয়। আর সাহাবুল মুসাখখারু বাইনাস সামাই ওয়াল আরদ, আমি শেষের লাইনে আসলাম, দেখুন জামিউন লাদাইনা মুহদারুন, সূরা ইয়াসিনের বাক্য, ঠিক আছে? তারপরে আর একটু বড় বাক্যে যদি যাই, এই যে আহ, আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা কত সুন্দরভাবে, কত দ্রুতই কোরআনের অনুবাদ বোঝার ক্ষেত্রে কত অগ্রসর হবেন। ইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাতি, আল্লাহর কাছে আছে দুনিয়া ও আখিরাতের প্রতিদান। বুঝতে পেরেছেন? এরকম এই বাক্যগুলো ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো যাই হোক, আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা আসলে কত দ্রুত, কত বেশি দূর অগ্রসর হবে, আমরা কিভাবে শেখাবো। প্রত্যেকটা ক্লাসে শব্দার্থ শেখানো হবে, ব্যাকরণের টার্ম শেখানো হবে, আহ এরপর ওই ব্যাকরণ টার্মটাকে কোরআনের আয়াতের মধ্যে প্রয়োগ করা, অর্থাৎ বাক্যটাকে কোরআনের আয়াতের ওই ব্যাকরণ টার্ম দিয়ে কোরআনের আয়াত, কোন আয়াতগুলোকে বিশ্লেষণ করা যায় সেই আয়াতগুলোর মধ্যে কিছু আয়াতের বিশ্লেষণ করব। প্লাস ওই কাঠামো, ওই ব্যাকরণিক টার্মকে সামনে রেখে আমরা কোরআনের কতগুলো আয়াতের অনুবাদ করতে পারি সেখান থেকে নির্বাচন করে 15-20টা আয়াতের আমরা অনুবাদ চর্চা করব। এভাবে অ্যারাউন্ড আপনাদের 1 বছরে তো অবশ্যই 100+ ক্লাস হবে, এবং এর মধ্য দিয়ে ইনশাল্লাহ কোরআনের যে কোনো আয়াতের অনুবাদ বোঝার একটা যোগ্যতা আপনাদের ভিতরে তৈরি হয়ে যাবে। যেমন হি ইজ গোয়িং টু স্কুল, যে লোক এই বাক্যটা বোঝায়, যে ব্যক্তি এই বাক্যটা বোঝে, তো তাকে যদি বলা হয় শি ইজ গোয়িং টু, যদি আমি বলি মার্কেট, তো এখানে সে তো বুঝতে পারবে এটা, তখন তাকে এই শি এর অর্থটা জানতে হবে আর মার্কেটের অর্থটা জানতে হবে, তাহলে সে, যদিও তাকে কখনোই শি ইজ গোয়িং টু মার্কেট একটা ব্যক্তিকে পড়ানো হয়নি কখনোই, শুধু পড়ানো হয়েছে হি ইজ গোয়িং টু মার্কেট, এবং সেটার কাঠামো বুঝে অনুবাদ বুঝতে পারে, তাহলে শি ইজ গোয়িং টু মার্কেট, শি ইজ গোয়িং টু মার্কেট বা শি ইজ গোয়িং টু, কি বলবো, পার্লার, এই শব্দটা, শুধুমাত্র এই বাক্যটা বুঝতে হলে তার কি প্রয়োজন, শুধু শি এর অর্থটা জানা প্রয়োজন এবং পার্লার বা মার্কেটের অর্থটা জানা প্রয়োজন, বাকি কিন্তু সে কাঠামো বোঝে। একইভাবে কোরআনের যখন আমরা আহ কাঠামোগুলো বুঝতে পারবো, যদিও ধারাবাহিকভাবে কোরআন তর্জমা আপনাদেরকে এখানে শেখানো হবে না, বরং কোরআনের সব ধরনের, ধরুন আমি ধরে নিলাম 100 ধরনের বাক্য আছে কোরআনে, তো আপনাদেরকে এই 100 ধরনের বাক্য কাঠামোর সাথে আমরা পরিচিত করে দেব, এবং এই পরিচিত করতে গিয়ে অ্যারাউন্ড 2 থেকে 2,500 বাক্যকে আমাদেরকে চর্চা করতে হবে। তো কোরআনে যদি অ্যারাউন্ড 6,500+ আয়াত থাকে, তাহলে আপনাদের এই কোর্সের মধ্যেই 2-3 হাজার আয়াতের অনুবাদ চর্চা হয়ে যাবে, ধারাবাহিকভাবে না হলেও ভেঙে ভেঙে হয়ে যাবে। তাহলে বাকি যেগুলো আয়াত থাকে এগুলোর কাঠামো বুঝে আপনারা এমনি অনুবাদ করতে পারবেন। দেখা যাবে শুধু শব্দার্থের ক্ষেত্রে কিছুটা আটকে যেতে পারে, সেক্ষেত্রে ডিকশনারির সহযোগিতা নিলেই, বা আমরা যেগুলো আপনাদেরকে কন্টেন্ট শেয়ার করব সেগুলোর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা অনায়াসে বুঝতে পারবেন। এরপরে 1 বছর শেষ হওয়ার পরে কাজ আপনারা কি করবেন,
1 বছরের শেষ হওয়ার পরে আপনাদের যোগ্যতা এমন হয়ে যাবে যে আপনারা ইমাম সাহেবের পাশে নামাজ পড়ার সময় যে কোনো আয়াতের অনুবাদই আপনারা বুঝতে থাকতে পারবেন ইনশাল্লাহ। তবে একটা হলো ধারাবাহিকভাবে কোরআন তর্জমা শেষ করা। তো সেটা সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ওস্তাদের কাছেই শেষ করা। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে নিজে নিজেই শেষ করে ফেলা। তো চাইলে নিজে নিজেও শেষ করতে পারবেন আপনারা। যে যোগ্যতা আপনাদের হবে, আপনারা একটা ডিকশনারি সামনে রেখে এবং একটা অনুবাদ গ্রন্থ সামনে রেখেই আপনারা কোরআনকে সামনে রেখে আপনারা অনুবাদ বুঝে বুঝে শেষ করে ফেলতে পারবেন নিজে নিজেই, যে জায়গাগুলো অনুবাদ করানো হয়নি। আর আরেকটা পন্থা হলো, সবচেয়ে ভালো পন্থা এটা, উস্তাদের তত্ত্বাবধানে থেকেই ধারাবাহিকভাবে 30তম পারা পর্যন্ত শেষ করে নেওয়া। তো এটার জন্য আমাদের একটা কোর্সের দ্বিতীয় পার্ট আমরা রাখবো, এটা করা হয়নি এখনো, যেখানে উস্তাদের তত্ত্বাবধানে যারা কোরআন তর্জমা বোঝার যোগ্যতা অর্জন করেছে এবং অ্যারাউন্ড 2-3 হাজার আয়াতের অনুবাদ চর্চা করেছে বিক্ষিপ্তভাবে, তারা ওখানে ধারাবাহিকভাবে একের পর এক আয়াতের অনুবাদ চর্চা করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা ওখানে চেষ্টা করবো এই কোর্সে কোরআনের মোনাসাবাত সহ অনুবাদ বোঝার চেষ্টা করা। অর্থাৎ আপনারা দেখবেন কোরআনের অনুবাদ যদি কেউ পড়ে থাকেন, দেখবেন যে কোরআন একটা প্রসঙ্গে থেকে আরেকটা প্রসঙ্গে চলে যায়। মানে আল্লাহ তাআলা যখন কালাম করেন তখন প্রসঙ্গ, মানে মূল রাস্তা একটাই থাকে, কিন্তু অনেক অলিগলিতে চলে যান। ঠিক আছে? এটা কেন হয়? এটা হলো অনেক, ওনার জ্ঞানের কোনো সীমা নেই। ভীষণ জ্ঞানী, মানে আমি কি বলবো এটাকে, মহাজ্ঞানী আল্লাহ তাআলা। তো যখন দেখবেন কোনো বক্তা ওয়াজ মাহফিলে অনেক জ্ঞানী হয় কোনো বিষয়ের উপর, তখন দেখবেন তিনি ওই আলোচনা করার সময় একটা টপিক নিয়েছেন ঠিক, কিন্তু ওই টপিকের লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত তিনি আহ, বারবার বিভিন্ন সাইড আলোচনায় চলে যান। মানে প্রাসঙ্গিক অনেক কথা বলে বলে ফেলেন। মূল আলোচনা কিন্তু একটা, উনি চলে গেছেন আর এক রাস্তায়। পরে আবার ঘুরে এসে ধরুন যে, আমি যদি একটা রাস্তার কথা কল্পনা করি যেখানে 5টা গলি আছে, তো আমি এখান থেকে মিরপুর থেকে সে গাবতলী যাব। তো মাঝখানে 5টা স্ট্যান্ড এমন হয়েছে যে একটু গিয়েই ডান পাশের মোড় নেওয়া হয়েছে, ওই রিলেটেড কিছু আলোচনা আছে। হ্যাঁ, 10টা আয়াতের পরে আল্লাহ পাক ওই আলোচনাটা আরেকটু গভীরভাবে করলেন, করে আবার ওই 10ম আয়াতে চলে আসছেন, এসে আবার 11, 12, 13, 14, 14তে এসে আরেকটা প্রসঙ্গে এসেছে যেখানে বোঝানো দরকার, সেখানে উনি ওই প্রসঙ্গে চলে গেছেন, গিয়ে আবার ওখানে বিস্তারিত একটু আলোচনা করে আবার প্রথম প্রসঙ্গে 14তম প্রসঙ্গে এসে আবার সামনে অগ্রসর হয়েছেন। হ্যাঁ, তো এটা হয় কোরআনে। ভীষণ জ্ঞানের কারণে আল্লাহ তাআলার। কিন্তু এই মুনাসাবাতটা আমরা বুঝি না আসলে। হ্যাঁ, কোরআন দেখবেন যে কি রে, এটা থেকে এটা কি হলো। কিছুক্ষণ আগে মুসা আলাহিসাল্লামের আলোচনা চলতেছে, হুট করে নদী নালা ফলমূলের আলোচনা, জমিনের আলোচনা, কি হলো এটা, আবার কি হলো। হুম তো এটা আসলে সম্পর্ক আছে কেন, হুট করে প্রসঙ্গ চেঞ্জ হয়ে গেল। মূল আলোচ্য বিষয় একই, কিন্তু হুট করে প্রসঙ্গ চেঞ্জ, আবার আগের প্রসঙ্গে ব্যাক আসা হয়। এটা আল্লাহ তাআলার জ্ঞানের এই জায়গাটা, এটা একটা এলম আছে, এলমুল মুনাসাবাত বলে। এই মুনাসাবাত যদি কেউ বুঝতে পারে যে এইটার সাথে এই আয়াতের পরের প্রসঙ্গে যাওয়ার, মানে এটাকে কি বলে, সম্পর্কটা কি আসলে, তখন আপনার খুব আনন্দ লাগবে অনুবাদ বুঝে, অনুবাদ পড়ে। হুম তো এইটা বা তাফসীর বোঝার ক্ষেত্রে। তো আমরা ইনশাল্লাহ যদি ধারাবাহিক অনুবাদ কখনো করাই সামনে, আমরা এই মুনাসাবাতটা সহ অনুবাদ করাবো ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, মৌলিক আলোচনা একটা করলাম। লাস্ট, এখন যে 2-3টা বিষয়, ক্লাস পদ্ধতি কি হবে আপনাদের। প্রথম বিষয় হলো আপনাদের ক্লাসটা লাইভে হবে, যেভাবে আজকে লিংক পেয়েছেন আপনারা লাইভ ক্লাসে জয়েন করার। একইভাবে সামনের প্রতিদিনই যেদিন ক্লাস হবে, আপনারা জানেন নোটিশ গ্রুপে যেভাবে আমরা নোটিশ দিয়েছি, এভাবে প্রতিদিন ধরুন যে শনিবার সে বুধবার ক্লাস হবে, তো বলা হবে যে প্রথম পাঠের আজ প্রথম লাইভ ক্লাসে প্রথম পার্টের পিডিএফ থেকে পড়ানো হবে ইনশাল্লাহ। নিচে লিংক দেওয়া হলো, নিচে লিংক দেখবেন, লিংকে ক্লিক করবেন, পাসকোড যেটা দেওয়া থাকবে সেই পাসকোড যদি চায় পাসকোড দিয়ে জয়েন করবেন। তবে একটা মাত্র জিনিস মাথায় রাখবেন, আমাদের লিঙ্কগুলো মাঝে মাঝে চেঞ্জ হয়। ঠিক আছে, লিঙ্ক চেঞ্জ হয় বা পাসকোড চেঞ্জ হয়, তো আপনারা আপডেট যেটা গ্রুপের নোটিশ থাকবে সেই নোটিশ অনুযায়ী আপনারা লাইভ ক্লাসে জয়েন করবেন। ঠিক আছে, ওই লিঙ্ক ওই পাসকোড দিয়ে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আহ ক্লাসের ভিতর কি হবে। ক্লাসের ভিতর প্রথমে আপনাদের পড়া নেওয়া হবে। প্রথম দিন তো আর পড়া নেওয়া নেই, আগামী যে বুধবার ক্লাস হবে বা বৃহস্পতিবার ক্লাস হবে সেদিন পড়ানোই হবে শুধু। ওস্তাদের সাথে একটু পরিচিতি পর্ব হবে আপনাদের ইনশাল্লাহ। হ্যাঁ, এই সেই এগুলো। আর আহ পরের দিন থেকে আপনাদের প্রত্যেকদিন পড়া নেওয়া হবে। প্রথম 15 থেকে 20 মিনিট সময় বিগত ক্লাসের পড়া নেওয়া হবে আর কি। তো এটা হলো র্যান্ডমলি নেওয়া হবে, সবার ধারাবাহিক ভাবে না, যারা উপস্থিত হবেন ইনশাল্লাহ পড়া পড়া দিবেন। আর পড়া দেওয়াটা বলা যায় ম্যান্ডেটরি। কেন? এবং পড়া দেওয়ার সময় আমরা মনে করতে পারি যে ক্লাস তো শুরু 8টা 30-এ বা 9টা 30-এ, পড়া নিতে নিতে 9টা 45, তার মানে 9টা 45-এ জয়েন করি, এটা কখনোই করবেন না। কারণ পড়া যখন দেওয়া, শিক্ষার্থীরা পড়া ধরেন, শিক্ষক এবং কেউ কোনো শিক্ষার্থী পড়া বলেন, তখন অনেক সময় ভুল করেন তিনি। তো এই ভুল যখন করবেন ওস্তাদ তো ধরে ফেলবেন এবং সংশোধন করে দিবেন।
তো তখন এই ভুলটা থেকে আপনি যে শিক্ষাটা পাবেন এটা আপনার 1000 বার পড়ার চেয়েও বেশি মনে থাকবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে লাইভ ক্লাসে আপনাদের আহ পড়া নেওয়ার অংশটার মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন, 1 নাম্বার। 2 নাম্বার, অবশ্যই পড়া দেওয়ার মতো করে প্রস্তুতি নিয়েই ক্লাসে অংশগ্রহণ করবেন পরবর্তী ক্লাসে। এরকম না, এটা আমি সামনে আলোচনা করব করণীয়র মধ্যে, যাই হোক আমি আলোচনাটার ওদিকে না যাই। তো 1 নাম্বার বিষয়টা পড়া নেওয়া হবে, এরপরে পড়ানো হবে। ঠিক আছে, আজকে তো আমি আলোচনা করলাম, এটা ওরিয়েন্টেশন ক্লাসের মতো। মূল ক্লাস আজকে কিন্তু না, মূল যে পড়াশোনা এটা আপনাদের আগামী উম, বুধবার বৃহস্পতিবার থেকে শুরু হবে ইনশাল্লাহ। তো যাই হোক, এটা দ্বিতীয় অংশ, এবং মাঝখানে বা শেষের দিকে প্রশ্নোত্তর পর্ব হবে, অর্থাৎ কোনো কিছু না বুঝলে ওস্তাদকে প্রশ্ন করা, ওস্তাদ ওটা আবার পড়িয়ে দেওয়া, এটা হবে আর কি। হ্যাঁ, এবং ক্লাসে আপনাদেরকে পড়ানো শেষে আবার ওস্তাদ পড়তেও দিবেন যে কে কে বুঝেছেন একটু নিজেরা পড়েন দেখি, আমি শুনি। এমন হবে ইনশাল্লাহ, আপনারা পড়তেও পারবেন। তো এটা একটা বিষয়। তো এই যে পড়া নেওয়া, পড়া দেওয়া এবং প্রশ্নোত্তর পর্ব, এই তিনটা মিলে রেকর্ড হবে লাইভ ক্লাসটা। ঠিক আছে, আজকে যেমন উদ্বোধনী ক্লাসটা হ্যাঁ রেকর্ড হচ্ছে, এরকম লাইভ ক্লাসে কি হবে, আপনাদের রেকর্ড হবে। তো এই রেকর্ডটা আপনারা গ্রুপে পেয়ে যাবেন। প্রতিদিন যে ক্লাস হবে রাতে, পরের দিন বাদ ফজর, মানে অ্যারাউন্ড 8টা 10টার মধ্যেই আপনাদেরকে লাইভ ক্লাসের রেকর্ড দেখার লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে। তো এই লিঙ্কটা আপনাদেরকে গুগল ড্রাইভে আমরা আপলোড দিই ক্লাসগুলো, গ্রুপ ওয়ারি। এবং সেই গুগল ড্রাইভের ক্লাস দেখা, মানে ভিডিও লাইভ ক্লাস রেকর্ড দেখার লিঙ্কটা গ্রুপে আপনারা পাবেন, লিঙ্কে ক্লিক করলেই জয়েন, মানে গ্রুপ ভিডিওটা ওপেন হবে আর কি ইনশাল্লাহ। তো এই আর কি। আর পরীক্ষা হবে আপনাদের অ্যারাউন্ড এভরি 4টা পাঠ পর পর পরীক্ষা হতে পারে, 4টা কি 5টা পাঠ পর পর পরীক্ষা হবে। তো অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবেন, পরীক্ষা লিখিত হবে। যেভাবে লাইভ ক্লাস অংশগ্রহণ করে লাইভেই পরীক্ষা নেওয়া হবে আর কি, লিখিত। মানে এরকম যেমন আমি সামনে আছি, এখানে প্রশ্নটা শো করবে। তা আপনারা সবাই খাতা কলম নিয়ে পরীক্ষা দিবেন, লেখা শেষ কাগজ যে ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেবেন, এরকম ভাবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এটা একটা বিষয়। আচ্ছা, এরপরে আলোচনার বিষয় কি আছে দেখি। ক্লাস পদ্ধতি, এটা তো গেলই। বিভিন্ন গ্রুপ হবে, গ্রুপ বলতে কিরকম আমি বলি যদি। প্রথম বিষয় হলো আপনাদের এখন যে নোটিশ গ্রুপে আপনারা নোটিশ পেয়েছেন, এটা নোটিশ গ্রুপ, এটা আগামীকালকে থেকে অফ হয়ে, মানে এখানে আপনারা মেসেজ পাঠাতে পারবেন না, এখানে আমরা মেসেজ পাঠাবো, বিভিন্ন নোটিশ মোটিশ দেবো আর কি। আর আপনাদের মেসেজ, পরস্পর মেসেজ করা, ওস্তাদকে মেসেজ করা হোক, যে কোনো হোমওয়ার্ক জমা দেওয়া হোক, এরপর বেতন টেতন পাঠালে স্ক্রিনশট পাঠানো হোক, এগুলো স্টুডেন্ট গ্রুপে হবে। তো আশা করি আজকে আমাদের হোয়াটসঅ্যাপে রেস্ট্রিকশন, আমাদের যিনি দায়িত্বে আছেন রাকিব সাহেব, ওনার রেস্ট্রিকশন খেয়েছে। হ্যাঁ, দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেই রেস্ট্রিকশন আসছে আর কি, 6 ঘন্টার জন্য, 12 ঘন্টার জন্য। এমনকি আমাদের মুফতি আব্দুর রহমান সাহেবের আপনাদেরকে ইনবক্সে মেসেজ করতে গিয়ে উনিও রেস্ট্রিকশন খেয়েছেন, ওনার একটা হোয়াটসঅ্যাপে, এটা ওনার 12 ঘন্টার জন্য অফ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। তো এই জন্য অনেকে আমরা আজকে স্টুডেন্ট গ্রুপটা রেডি করতে পারিনি। আশা করি কালকেই হয়ে যাবে স্টুডেন্ট গ্রুপ রেডি। তো আপনারা দেখতে পাবেন যে আপনারা স্টুডেন্ট গ্রুপ নামে একটা গ্রুপে অ্যাড আছেন, এবং সেখানে আপনারা মেসেজ করতে পারবেন। আচ্ছা, এবং ওই গ্রুপের একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে দুটো বিষয় আছে। 1 নাম্বার, আপনাদের কিন্তু গ্রুপ স্টাডি হবে। হুম, গ্রুপ স্টাডিটা কিরকম, যেমন ধরুন 9টা 30-এ ক্লাস, তো 9টার সময় আপনারা আগে আগে জয়েন করবেন লাইভ ক্লাসে, মানে ক্লাসের আগেই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক, কিংবা এই যে আমাদের যে লিঙ্ক, আমরা ক্লাসের লিঙ্ক দিই, সেই লিঙ্কে জয়েন করে, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপেই হবে নর্মালি, গ্রুপ কলের মধ্যে, অথবা এই জুম জুমের যে লিঙ্ক, এটার মাধ্যমেই। এবং আপনারা পরস্পর এখানে চর্চা করবেন, যেমন পড়া ধরাধরি হোক, বা ধরুন যে এখানে হবে কি, একজন শিক্ষার্থী জিম্মাদারি, 2জন শিক্ষার্থী জিম্মাদারি নেবেন গ্রুপের। হ্যাঁ, যারা আমির হবেন বা জিম্মাদারি নেবেন, তারা এই গ্রুপটা পরিচালনা করবেন, এবং রিভিশন দেওয়া, পরস্পর ধরাধরি করা, হুম, একটু আলোচনা করা, বুঝিয়ে দেওয়া কোনো কিছু না বুঝলে, হ্যাঁ, এই জায়গাগুলো উম, মানে মোজাকারা বলে এটাকে, পরস্পর আলোচনা করা, এটা করতে পারবেন। ক্লাসের শেষেও করতে পারবেন, ক্লাসের আগেও করতে পারবেন। ইভেন ধরুন যে ক্লাসের শেষ আগে তো করলেন, আপনারা চাইলে যে শনি সোম বুধবার ক্লাস, তো রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাসের সময়টা আপনারা গ্রুপ কলে এসে আপনারা পরস্পর মোজাকারা করেন। এভাবে আপনারা চাইলে 3-4টা সময়ে নির্ধারণ করে সাথী সাথী হয়ে হয়ে আপনারা গ্রুপ কলে, এই আমাদের যে লিংক আছে, লাইভ ক্লাসের লিংক, এই লিংক আপনাদেরকে ইনশাল্লাহ সবসময়ের জন্য উন্মুক্ত থাকবে, আপনারা ঢুকে পরস্পর মোজাকারা করতে পারবেন। ঠিক আছে, তো এটাকে বলা হয় গ্রুপ স্টাডি। তো গ্রুপ স্টাডিটা এমন হতে পারে যে আপনারা 40 জনই গ্রুপ স্টাডিতে থাকলেন একই সময়। আবার চাইলে না, আমরা
15 জন অমুক সময় থাকবো, 10 জন অমুক সময় থাকবো, 5 জন অমুক সময় থাকবো, এটাও করতে পারেন, আপনাদের ব্যাপার। আপনারা পরস্পর এটা সামনে আপনাদের ওস্তাদের মাধ্যমে সময়টা নির্ধারণ করে নিন যে কে কোন সময় করবেন। ওস্তাদগণ পরামর্শ করবেন আপনাদের সাথে পরবর্তী ক্লাসগুলোতে যে আমরা গ্রুপ স্টাডি করবেন কখন কে। তো দেখা যাবে যে 5 জন হলো যে আমরা ক্লাসের আগের সময়টা গ্রুপ স্টাডি করব, 5 জন হলো ক্লাসের পরের সময়টা গ্রুপ স্টাডি করবো, 10 জন হলো আমরা রবি মঙ্গল বৃহস্পতিবার 10টার সময় গ্রুপ স্টাডি করব। আবার আরো 10 জন হলো ওরা যে আমরা মাগরিবের সময় স্টাডি করব। তো এইভাবে ভাগ করে নেবেন, নিয়ে যার যখন সুবিধা হয় ওই সময়কার গ্রুপ স্টাডিতে জয়েন করবেন। ইভেন এমন হবে যে আপনি দিয়েছেন 10টার সময় গ্রুপ স্টাডিতে জয়েন করবেন, কিন্তু আপনি এখন দেখছেন যে আপনি ফ্রি আছেন, তো আপনি মাগরিবের সময় গ্রুপ স্টাডি যেটা চলছে সেইটাতে আপনি অংশগ্রহণ করবেন, এখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না। তবে কোনো না কোনো গ্রুপ স্টাডির সময় আপনি জয়েন করে গ্রুপ স্টাডিতে একটু চর্চা করে নেবেন। ঠিক আছে, এটা অনেক বেশি সহায়ক হবে এবং অন্য ভাইদেরকেও সহযোগিতা করবে। নিজে না পারলে নিজে একটু থেকে শেখার চেষ্টা করবেন। অনেক সময় লাইভ ক্লাসে ওস্তাদকে বেশিক্ষণ প্রশ্ন করা যায় না, বিরক্ত করা যায় না, তো গ্রুপ স্টাডিতে এটা সুবিধা হবে আপনাদের জন্য। আচ্ছা, আরেকটা পয়েন্ট এখানে বলে দিই। কালকে আপনারা আজকে হোক কালকে হোক দুটো কাজ করবেন। এক নাম্বার হচ্ছে আজকের উদ্বোধনী ক্লাসের শেষেও অনেকের প্রশ্ন থাকতে পারে যেটা লাইভ ক্লাসে করেননি, পরে মনে পড়েছে, প্রশ্ন করবেন। নোটিশ গ্রুপেই করেন, স্টুডেন্ট গ্রুপ রেডি হলে তো আমরা খুলে দেবো। আপাতত নোটিশ গ্রুপে মেসেজ পাঠাতে পারবেন আর কি। তো এক নাম্বার এটা। 2 নাম্বার হচ্ছে অনুভূতিটা জানাবেন অবশ্যই, এটা আমরা আমাদের প্রচারণাতেও কাজে লাগে। আম, অনেকে দেখবেন আস্থা তৈরি হয় না। হ্যাঁ, অনলাইন তো আস্থা তৈরি হতে একটু কষ্ট হয়। তো যে জন্য আমাদের অন্য শিক্ষার্থীরা, পরবর্তী ব্যাচের শিক্ষার্থীগণ আস্থা অনুভব করেন। তো ওই জায়গা থেকে আপনাদের এই রিভিউ গুলো আমাদের কাজে লাগবে। আর তৃতীয় বিষয় হচ্ছে ইমেইল দিবেন। আপনাদের যে ব্যক্তিগত ইমেলটা আছে এটা দিবেন। কেন? এভরি যে গুগল ড্রাইভে যে আমরা লাইভ ক্লাসের রেকর্ড গুলো দেবো, তো এটা তো প্রতিদিন আপনাদেরকে ধরুন আজকে ক্লাস হলো যেটা, কালকে আগামীকালকে দেওয়া হবে ওটার লিঙ্ক। তারপর শনিবার যেটা, বুধবার যেটা ক্লাস হবে বৃহস্পতিবার সকালে দিয়ে দেওয়া হবে, বা বৃহস্পতিবার ক্লাস হলো শুক্রবার দিয়ে দেওয়া হবে। এভাবে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক আমরা দিয়ে দেবো। কিন্তু ধরুন আজকে 20টা ক্লাস হয়ে গেল, এখন আপনি চাচ্ছেন যে তৃতীয় ক্লাসটা একটু রিভিশন করবেন। তো ওই গ্রুপে খুঁজে 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 পিছন থেকে স্ক্রল করে করে বের করতে কষ্ট হয়ে যাবে বা খুঁজেও পাবেন না। তো সেক্ষেত্রে সহজ পদ্ধতি হলো আমরা যে ফোল্ডারের মধ্যে প্রত্যেক গ্রুপের ভিডিওগুলো আমরা একটা ফোল্ডারে অ্যাড করি আর কি। তো আপনাদের ফোল্ডারের নাম হচ্ছে QA16, M1, M2, F1, এরকম ফোল্ডার হবে। তো ওই ফোল্ডারের ভিতরে একসাথে যতগুলো ক্লাস হবে ওই ফোল্ডারে এক এক করে জমা করব আমরা, এবং ওইখান থেকে মূলত লিঙ্ক দেবো এভরি ক্লাস দেখার। কিন্তু আপনাদেরকে আমরা গ্রুপে ফোল্ডারের লিঙ্কটা দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে। এবং ওই ফোল্ডারে আমরা সবাইকে অ্যাক্সেস দেবো না, মানে যারা কোর্স করছে শুধু তাদেরকেই আমরা ইনশাল্লাহ অ্যাক্সেস দেবো। তো এই জায়গাটা, এই অ্যাক্সেস পাওয়ার জন্য আপনাদেরকে ইমেল দিতে হবে। ইমেল দিলে আপনাদেরকে আমরা ওই স্পেসিফিক ফোল্ডারের অ্যাক্সেস দেবো ওই ইমেল দিয়ে। তখন আপনি এমন হবে যে গুগল ড্রাইভ নামে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ডাউনলোড করলে ওই অ্যাপেই দেখতে পাবেন এরকম একটা ফোল্ডার আপনার ওখানে আছে যে QA16 কোরআন তর্জমা কোর্স, হ্যাঁ, ক্লাস ও PDF, এরকম একটা ফোল্ডার পাবেন। ভিতরে ঢুকে দেখবেন দুটো ফোল্ডার আছে, সাব ফোল্ডার, একটা হলো PDF, একটা হলো ভিডিও। PDF গ্রুপে ক্লিক করে দেখবেন বিগত দিনে যতগুলো PDF পেয়েছেন আপনি সবগুলো একসাথে আছে। আবার ভিডিও ভিডিও ফোল্ডারে ক্লিক করে দেখবেন যত ক্লাস হয়েছে, ধরুন আজকে 60 ক্লাস হয়েছে, তো 60 ক্লাস একসাথে দেখতে পারবেন আপনি, সবগুলো সুন্দর করে সাজানো আছে। ঠিক আছে, তো এটা সহজ হবে। এটা প্রথম দিকে মনে হবে যে দরকার নেই, কিন্তু পরে যখন অনেক ক্লাস হয়ে যায় তখন এটা দরকার হয়। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে এভরি মান্থ আপনাদের আপনাদের কোর্স তো 1 বছর ব্যাপী। হুম। তো 1 বছর ব্যাপী কোর্সে দেখবেন যে অনেকেই শেষ পর্যন্ত যাবে না। এটা বাস্তবতা, বিভিন্ন কারণেই শেষ পর্যন্ত যাওয়া হয় না অনেকের। তো যখন আপনি ইমেল দিলে কি হবে, আপনারা যতদিন আপনারা 1 মাস কোর্স করেছেন, তো 1 মাসের এক্সেস, ওই ফোল্ডারের এক্সেস আপনাদের কাছে থাকবে। অর্থাৎ 1 মাস যে ক্লাসগুলো হচ্ছে আজীবন আপনি এই এক্সেসটা আপনার কাছে থাকবে। লিঙ্কটা আপনি সংরক্ষণ করবেন, একটা লিঙ্ক সংরক্ষণ করলেই হবে, ফোল্ডারের লিঙ্ক। এরপরে যখন দ্বিতীয় মাস যদি কেউ করেন, তৃতীয় মাস করেনি, তো প্রথম 2 মাস যে ক্লাসগুলো হচ্ছে সেই ফোল্ডারগুলোর লিঙ্ক মানে আপনার এক্সেস থাকবে আজীবন ইনশাআল্লাহ। ঠিক আছে, হারিয়ে যাওয়ার সুযোগ নেই, এই জন্য ইমেল দিবেন। আচ্ছা, গেল এটা। এরপরে লাস্ট হলো পড়া না বুঝলে করণীয় কি। আপনাদের পড়া না বুঝলে ক্লাসে প্রশ্ন করবেন, এবং পরবর্তীতে ধরুন আপনি লাইভ ক্লাসে ছিলেন না, বা লাইভ ক্লাসে ছিলেন কিন্তু পরের দিন পড়ার সময় আপনার কোনো প্রশ্ন জেগেছে, আপনি ওস্তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দেবো, ব্যবস্থাপনা জিম্মাদারের নাম্বার দিয়ে দেবো, ওস্তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ইনবক্স করবেন। ঠিক আছে, ইনবক্স বলতে কি, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমি ওস্তাদ এই জায়গাটা বুঝিনি। ঠিক আছে, ওস্তাদ ইনশাল্লাহ আপনাকে ইনবক্সে রিপ্লাই দিয়ে দিবেন। আচ্ছা, এবং আপনার এই প্রশ্নটা
এবং উত্তর সহ ওস্তাদ আবার গ্রুপেও ফরওয়ার্ড করে দিবেন, অর্থাৎ গ্রহণ গ্রুপে আপনাদের স্টুডেন্ট গ্রুপ যেটা ওখানে ফরওয়ার্ড করে দিবেন, যাতে অন্য শিক্ষার্থীরাও এই প্রশ্ন থেকে উপকৃত হয় এবং এই উত্তর থেকে উপকৃত হয়। ঠিক আছে? আচ্ছা, স্টুডেন্ট গ্রুপটা কেন? স্টুডেন্ট গ্রুপটা কয়েকটা কাজের জন্য। একটা আমার হচ্ছে হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য। ঠিক আছে? এরপরে এভরি মান্থ আপনারা সামনে থেকে মাসিক বেতন পরিশোধ করবেন। সেই মাসিক বেতনগুলোর স্ক্রিনশট, যেভাবে ভর্তির সময় স্ক্রিনশট দিয়েছেন, পরবর্তী সময় মাসিক বেতনগুলো যখন আপনারা পাঠাবেন সেটা স্ক্রিনশট দেওয়ার জন্য লাগবে। এরপরে অন্যান্য কোনো শিক্ষার্থীকে, সবাইকে আপনি চাচ্ছেন কোনো একটা জিজ্ঞাসা করতে, কে উত্তর দিতে পারবে এটা। তো দেখা গেল ক্লাস হবে কিনা আজকে, স্পেসিফিকলি কাউকে প্রশ্ন না করে আপনি গ্রুপে প্রশ্ন করলেন, তখন অন্য শিক্ষার্থী যে যে কেউ থাকবে, অন্য শিক্ষার্থীরা কেউ কোনো ভাইয়ের প্রশ্ন পেলে, এলমি প্রশ্ন হোক কিংবা প্রশাসনিক কোনো প্রশ্ন হোক, সেক্ষেত্রে সহযোগিতা করবেন। ঠিক আছে? আচ্ছা, লাস্ট হলো পড়া আয়ত্তের জন্য আপনাদের করণীয় কি? অর্থাৎ আমরা তো পড়াবো, পিডিএফ দেবো, আপনাদেরকে ক্লাস করাবো, সেক্ষেত্রে এখন আপনাদের, আচ্ছা এখানে কি শব্দ গঠন পদ্ধতি এবং শব্দ অর্থ বোঝার কৌশল, হ্যাঁ ইনশাল্লাহ সবই শিখবেন। আরেকজন প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নটা আমি এখনই জবাব দিতে পারি চাইলে। সেটা হচ্ছে যে তিলাওয়াত আমি পারি, কিন্তু আমার এখানে দেখুন, এই কোর্সটা করার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে দেখে দেখে তিলাওয়াত করতে পারতে হবে। সেটা খুব দ্রুত হতে হবে এমন না, কিন্তু দেখে দেখে বানান করে আপনাকে পড়তে পারতে হবে। ভুল হোক শুদ্ধ হোক, কিন্তু পড়তে পারতে হবে। হুম। একদম বিশুদ্ধ হওয়া শর্ত না। এটা ন্যূনতম যোগ্যতা। আর যদি যোগ্যতা ত্রুটি থাকে, বিশেষ করে আমার তিলাওয়াতটা দ্রুতগামী না, আমার তিলাওয়াতটাতে অনেক ছোট ছোটখাটো ভুল আছে মনে হয়, এবং আমার একদম বেসিক থেকে শেখার দরকার নেই, আমার জাস্ট একটু চর্চার মধ্যে থাকলে আমার অনেক ভালো হবে, সেক্ষেত্রে আপনাদের জন্য সুসংবাদ, আমাদের তিলাওয়াতের পঞ্চম ব্যাচ কোরআন তিলাওয়াত কোর্সে তারা এখন নাজেরা লেভেলে এই এক সপ্তাহের মধ্যে যাবেন। আমাদের তিলাওয়াত কোর্সের দুটো লেভেল, একটা হচ্ছে কায়দা, একটা হচ্ছে নাজেরা। লেভেল 1 কায়দা, লেভেল 2 নাজেরা। এটা 4 মাস ব্যাপী কোর্স। হ্যাঁ, 2,000 টাকা একসাথে বেতন দিতে হয় এটা 4 মাসের জন্য। তো লেভেল 1-এ হলো 2 মাস, এটা কায়দা পড়াই আমরা, এবং এই কায়দাটা আমাদের নিজেদের নিজেদের লিখিত স্পেশাল কায়দা, যেটা হলো বয়স্ক যারা, মানে আমার আমার মতো বয়স অন্তত বা আরো বেশি, তাদের জন্য যেন সহজ হয়। কারণ আমরা যে কায়দাগুলো বাজারে দেখি, এগুলো বাচ্চাদের জন্য লেখা, বাচ্চাদেরকে ফোকাস করে লেখা। তো সেটা হচ্ছে আমাদের বয়স্কদের, বিশেষ করে অ্যারাউন্ড বুঝমান যারা, হুম, স্কুল কলেজে 110 ইন্টার পড়ে ফেলেছেন, তো এরকম, বা আরো বেশি 70-80 বছর বয়স, আমরা তো বুঝলাম, আমাদের আমাদের শেখার পদ্ধতিতে ওটাও হওয়া উচিত না, আমাদের একটু অ্যাডভান্স হবে। তো সেই তিলাওয়াত কোর্স, আমাদের কায়দা অংশটা অ্যাডভান্স কায়দা আমরা পড়াই একটা, আমাদের নিজেদের লিখিত। তো দ্বিতীয় 2 মাস হচ্ছে, 2 মাস শেষ হওয়ার পরে নাজারা। এখানে হয় কি, এখানে আপনি ধরুন 1-2 বাচ্চারা কিভাবে বাংলা পড়ে, কেবল ভেঙে ভেঙে উচ্চারণ করে। পড়তে পারে কিন্তু সময় লাগে ভেঙে ভেঙে। স্বরেও ধরুন যে আকাশ এবং অনেক, তারপরে কি বড়, এভাবে পড়ে। আকাশ অনেক বড়, আমরা যত দ্রুত পড়ি, তো পরবর্তী ধরুন যে আকাশ নীল, তারপর আকাশে অনেক পাখি ওড়ে, এই যে বাক্যগুলো আমরা দ্রুতগামী দ্রুত পড়ছি, এটা এটা কিভাবে হয়? এটা অনেক পড়তে পড়তে হয়। তো নাজেরা অংশে অনেক চর্চা হবে কোরআন থেকে, প্রত্যেকটা কায়দাকে অ্যাপ্লাই করে করে অনেক চর্চা হবে। তো চর্চা হলে আপনি কোরআনের বাকি 30 এবং 30তম পারা থেকে আমরা চর্চা করাই, সূরা ইয়াসিন থেকে চর্চা করাই। তো যখন এই চর্চাটা বেশি হবে, 2 মাস হবে, তখন বাকি 30 পারা আপনি যে কোনো আয়াত থেকে খুব দ্রুতগামীতে দ্রুত দ্রুত পড়তে পারবেন বিশুদ্ধ হবে। তো যারা তিলাওয়াতের কিছুটা অনেক বেশি দুর্বলতা আছে, সেক্ষেত্রে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। আমাদের আগামী মাসের অ্যারাউন্ড 15 তারিখ মনে হয় তিলাওয়াতের কায়দা কোর্সের মানে কায়দা ব্যাচ শুরু হবে। আর যদি নাজেরাতে দুর্বলতা থাকে, অর্থাৎ আমি দ্রুত তেলাওয়াত না, তেলাওয়াত পারি কিন্তু আমি দ্রুত করতে চাই এবং বিশুদ্ধতার জায়গাটা আর একটু শক্ত করতে চাই, সেক্ষেত্রে আপনি নাজেরা লেভেলে অংশগ্রহণ করতে পারেন। ঠিক আছে? নাজেরা লেভেল চলছে, নারীরাও করতে পারবেন, পুরুষরাও করতে পারবেন। এবং তিলাওয়াতের কোর্সের ক্ষেত্রে যেটা হয়, ক্লাসের বাইরে তেমন একটা সময় দিতে হবে না। ঠিক আছে? ক্লাসের মধ্যেই যথেষ্ট পরিমাণ চর্চা করার সময় থাকে। ক্লাসে চর্চাই করানো হবে। আর তর্জমা করছে আপনারা, এটা একটা বড় প্রশ্ন, এটা আমি সামনে বলছি, যে আপনাদের পড়া আয়ত্ত করার জন্য করণীয় কি, সেখানে বলবো কতক্ষণ সময় দিতে হবে। তো যাই হোক, আশা করি প্রশ্ন পেয়েছেন। যারা তিলাওয়াত একদম পারেন না, তাদের তো তিলাওয়াত শেখা উচিত আগে। আর যারা তিলাওয়াত পারেন, দেখে থেকে মোটামুটি বানান করে, 1-2 বাচ্চা যেমন করে বাংলা পড়ে তেমনও পারেন, আশা করি আপনার এই তিলাওয়াত কোর্স করাটা, তর্জমা কোর্স করাটা আপনার তিলাওয়াতকে দ্রুতগামী করে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, নাজেরা চর্চার মতো একটা চর্চা পরিবেশ হবে। আর যারা পারেন মোটামুটি, আর যারা তিলাওয়াতের দ্রুতগামিতার ক্ষেত্রে দুর্বলতা আছে, সেক্ষেত্রে আপনারা নাজেরা লেভেলে অংশগ্রহণ করে নিতে পারেন। ঠিক আছে? 1,000 টাকা ফি এটাতে, 2 মাস ইনশাল্লাহ। লাইভ ক্লাস এটারও হবে। তো আমাদের যে সময় লাইভ ক্লাস হচ্ছে এখন,
তর্জমার, অন্য সময় আপনি তিলাওয়াতের লাইভ ক্লাসটা করবেন আর কি। আচ্ছা, গেল। এখন আমি লাস্ট আসি আপনাদের পড়ায়ত্তর জন্য করণীয় কি, এটা নোট করে নেন, এটা খুব জরুরি একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা, আপনাদের একটু অনুমতি হলে, আমি অনেকক্ষণ থেকে কথা বলছি তো, আমি একটু মধু পানি খাই, ঠিক আছে? একটু আমি গলাটা ভেজাতে যাচ্ছি। আচ্ছা, দেখেন, এক নাম্বার হচ্ছে আপনাদের লাইভ ক্লাসের আগে আমরা পিডিএফ পাঠিয়ে দেবো আপনাদেরকে। তো সেক্ষেত্রে আপনারা পিডিএফটা আগে একটু দেখে রাখবেন। পিডিএফটা আগে আগে যদি দেখেন আপনারা, সেক্ষেত্রে আপনাদের পড়াটা যখন ক্লাস হবে তখন খুব বেশি নতুন লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে? প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে লাইভ ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবেন। হুম। লাইভ ক্লাসে উপস্থিত থাকলে মানে তো আপনার পড়াটা, মানে ক্লাস হয়ে গেল, পড়াটা বোঝা হয়ে গেল। এখন পরবর্তীতে আপনি একটু চর্চা করবেন। আর যখন লাইভ ক্লাসে আপনি মিস করবেন, সেক্ষেত্রে আপনি রেকর্ডটা অবশ্যই অবশ্যই দেখবেন। মানে আজকে লাইভ ক্লাস আপনি জয়েন করতে পারেননি, কালকে অবশ্যই কোনোভাবে মিস দিবেন না। আপনি সকাল বিকাল সন্ধ্যা দুপুর রাত যখন সুযোগ হয় আপনি লাইভ ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে? আর লাইভ ক্লাসটা যে শুধু যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করছেন রেকর্ড তারা দেখবেন না, এমন না। যারা দুর্বলতা অনুভব করবেন যে আমার ক্লাস বোঝার পরেও কিছুটা বুঝতে কমতি আছে, সেক্ষেত্রে আপনি শুরু থেকে শেষ আবার রেকর্ড ক্লাসটা দেখবেন। শুরু থেকে শেষ দেখতে হবে এমন না, যেমন শব্দার্থ অংশ করানো হয়েছে এটা আপনি দেখার দরকার নেই, স্কিপ করেন। ব্যাকরণ অংশটা দেখেন। তারপরে লাইভ ক্লাস যখন করানো হচ্ছে, বাক্য বিশ্লেষণ পড়ানো হচ্ছে বা অনুবাদ চর্চা করানো হচ্ছে, ওই জায়গাটা স্কিপ করে দেখেন। বা যে জায়গায় আপনি আটকে গেছেন আপনি চেষ্টা করতে পারেন যে লাইভ ক্লাস করেছেন ঠিক, এবং পড়ার জায়গা বোঝার জায়গাটাও মোটামুটি ভালো আছে। সবচেয়ে ভালো হয়, মানে যেটা সবচেয়ে ভালো একটা উপায় পড়াটাকে আরো ভালোভাবে আয়ত্ত করা, সেটা হচ্ছে লাইভ ক্লাসের রেকর্ড দেখে নেওয়া। যে জায়গাটা আপনার প্রয়োজন মনে হয় ওই জায়গাটা আবার দেখা। তখন দেখবেন যে আপনাকে মানে ওস্তাদেই বুঝালেন, কোনো ভাইয়ের কাছে বোঝাচ্ছে। ওস্তাদের এই রেকর্ড ক্লাস, লাইভ ক্লাসের রেকর্ডটা আরেকবার দেখে বুঝে নেওয়াটা অনেক বেশি ভালো। হুম। অনেক আমরা যখন স্কুল কলেজে ক্লাস করি, ভার্সিটিতে ক্লাস করি, তখন কি হয়েছে যে উস্তাদ ক্লাস করিয়েছেন আর তো জিজ্ঞেস করার উপায় নেই, পরে গিয়ে জিজ্ঞেস করতে হচ্ছে কোনো ছাত্র ভাইয়ের কাছ থেকে, বুঝে বুঝে নিতে হয়েছে, প্রাইভেট পড়তে হয়েছে। এখানে প্রাইভেট করতে হবে না, আপনি লাইভ ক্লাসের রেকর্ডটা তো আছেই, আপনি ওটাই দেখেন। তার মানে উস্তাদ আপনাকে দ্বিতীয়বার বোঝালেন, আপনি আরেকবার দেখেন, তৃতীয়বার বোঝালেন, চতুর্থবার দেখেন, চতুর্থবার উস্তাদই আপনাকে বোঝালেন, ঠিক আছে? এরপরেও যদি বুঝে না আসে আপনি ওস্তাদকে প্রশ্ন করেন। আর যদি ছোটখাটো প্রশ্ন হয়, তৎক্ষণাৎ রিপ্লাই আপনার প্রয়োজন, তৎক্ষণাৎ এটা সমাধান হলে আপনি দ্রুত এগিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনি ওস্তাদকে ইনবক্সে প্রশ্ন করবেন। মানে, আর ক্লাসের সময় যদি কোনো টপিক আলোচনার পরে বুঝে না আসে, সেক্ষেত্রে আপনি ওস্তাদকে বলবেন যে ওস্তাদ এই জায়গাটা একটু স্পষ্ট করলে ভালো হয়, এই সেই, যেভাবে আপনার ক্লাসে স্কুল কলেজ ভার্সিটিতে করেন সেরকমই ভাবে এখানে মেনটেন করবেন। তবে জেনারেল লাইনে ওস্তাদের মানে মর্যাদা রক্ষার বিষয়টা ভার্সিটিতে গিয়ে অনেকটা দুর্বল হয়ে যায়। স্কুলে অনেক বেশি ভালো থাকে, কলেজে গিয়ে একটু দুর্বল হয়, আর ভার্সিটিতে গিয়ে তো ওস্তাদ আর ওস্তাদই মনে হয় না, ভাইয়ের মতন। আমি এটা জানি, আমি যদিও ভার্সিটিতে ভাবে পড়ি নাই। তো এইটা এখানে মনে করা যাবে না, এটা দিনই শিক্ষার মধ্যে আমাদের খুব আহ, এই জায়গাটা খুব কঠোর ভাবে আমরা মেনটেন করি এখনো। যেমন আমি এখনো আমার ওস্তাদের সামনে হোক বা বড় কোনো আলিমের সামনে বসলে আমি কথা বলতে পারি না সহজে, মানে আটকে যাই। হ্যাঁ, মানে আপনি মনে করবেন যদি আপনি আমাকে আমার ওস্তাদের সামনে দেখেন, বলবেন যে বিড়াল যেমন করে মালিকের কাছে খাবারের জন্য বসে থাকে না, ম্যাও ম্যাও করে, তো সেরকম হয়ে যায়, আমরা ম্যাও ম্যাও করি। হ্যাঁ, কিন্তু এই পাশে আবার আমরা খুব হুংকার দেই, ঠিক আছে না? তো এই জায়গাটা খুব সাবধান থাকবেন। ওস্তাদের আদব, ওস্তাদের সম্মান, ওস্তাদের মর্যাদার জায়গাটা যেন আহ, অনেক ভালোভাবে আপনারা রক্ষা করেন। এইটা মাস্ট। আপনারা আরো হাজার ভুল করেন, মাপ পেয়ে যাবেন, কিন্তু ওস্তাদের সাথে বেয়াদবি আমাদের এই প্রতিষ্ঠানে তো সহ্য করাই হয় না। আহ কোনো দিনই প্রতিষ্ঠানে সহ্য করা হয় না, এই জন্য খুব খেয়াল রাখবেন। আর আমরা অভ্যস্ত না তো বেয়াদবি দেখার সাথে ওস্তাদ হিসাবে, তো এটা যেহেতু আপনার জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, এই জায়গাটা দুর্বলতা থাকতে পারে, খুব খেয়াল রাখবেন যেন ওস্তাদের সাথে কোনোভাবেই কথা কাজে আচরণে বেয়াদবি না হয়ে যায়। আচ্ছা, গেল। এরপরে আপনারা চতুর্থ যে কাজ, সেটা হচ্ছে নিজে পড়ার জন্য সময় দিতে হবে। নিজে পড়ার জন্য সময় দেওয়া কিরকম? লাইভ ক্লাস তো আপনাদের সপ্তাহে 3 দিন হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে। হ্যাঁ, কিন্তু পড়ার জন্য আপনি আলাদা একটা নির্দিষ্ট সময় রাখবেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়, এভরিডে 1 ঘন্টা সময় ক্লাসের বাইরে আপনি রাখবেন। সেটা সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক। এই সময়টা রেখে আপনি পড়া আয়ত্ত করার জন্য সময় দিতে হবে। শুধু ক্লাস করলে হবে না, বরং পড়াটা শেখার জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে, ঠিক আছে? আর লাস্ট হচ্ছে হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্কটা কিরকম? যে আপনাকে আমি দেখালাম আপনাদেরকে অনুশীলন করি অংশটা, আমরা হোমওয়ার্ক দিই ওই অনুবাদ করি অংশটা, যেটা ওই অংশটার বাংলা অনুবাদ একটা খাতায় লিখে
যেদিন ওই ক্লাস হবে আর কি, যেদিন অনুবাদ অংশ পড়ানো হবে সেদিন ওই অনুবাদ অংশের অনুবাদ, বাংলা অনুবাদ খাতায় লিখে একটা খাতা বানাবেন আলাদা তর্জমা কোর্সের জন্য। ওই খাতায় লিখে আপনি ওই খাতাটা ছবি তুলে স্ক্রিনশট গ্রুপে পাঠিয়ে দিতে হবে, ছবিটা, খাতার ছবিটা, পৃষ্ঠার ছবিটা। ঠিক আছে? আর এমন ভাবে পড়াশোনা ক্লিয়ার করবেন আপনি যেন পরের দিন আপনি পড়া দিতে পারেন, এবং অনেক দ্রুত গতিতে পড়া দিতে পারেন, ভেঙে ভেঙে না, বরং দ্রুত গতিতে। এজন্য বারবার পড়বেন। অল্প একটু পড়লে মনে করবেন হয়ে গেছে এমন না, বারবার পড়বেন। আর হোমওয়ার্কটা কেন কেন জরুরি এটা বলে নেই। প্রথম বিষয় হচ্ছে, এটা আমার শেষ কথা, হোমওয়ার্কটা অনেকে করে না। ঠিক আছে? আমরা কিন্তু এভরিডে আপনারা কে কে উপস্থিত হচ্ছেন, কে কে মিস দিচ্ছেন লাইভ ক্লাস, সেটা আমরা আপনাদেরকে নোটিশ দেব। এরপরে নোটিশ, গ্রুপে নোটিশ পাবেন আপনারা। হ্যাঁ, এভরিডে আমরা ইনফর্ম করবো যে লাইভ ক্লাসে উপস্থিত কে ছিল না, প্লাস হোমওয়ার্ক কে দিয়েছে কে দেয়নি, এটা ইনফর্ম করবো আমরা গ্রুপে সবার সামনে। এবার পরীক্ষার ফলাফল আমরা গ্রুপে প্রকাশ করবো এভাবেই, নোটিশ গ্রুপে। তো এই জন্য হোমওয়ার্কটা করা জরুরি। এই জন্য যে প্রথম বিষয় হচ্ছে আপনার পড়াটাকে আরো মজবুতভাবে আয়ত্ত করার জন্য আপনার লেখাটা খুব জরুরি। এই জন্য আপনি লিখে ফেলবেন খাতার মধ্যে। 2 নম্বর হচ্ছে, পরে যখন 20-30টা ক্লাস হয়ে যাবে তখন পিছন থেকে যখন রিভিশন দিতে আসবেন, তখন দেখবেন অনেক বাক্যের অর্থ আপনার খেয়াল নাই। তো তখন ওই যে ক্লাস বের করে, ভিডিও বের করে, কোথায় ওস্তাদ পড়িয়েছেন ওটা খুঁজে বের করতে অনেক সময় নষ্ট হবে। তার চেয়ে আপনার যদি লেখা থাকে, তখন আপনি জাস্ট দেখে নিয়ে রিভিশন দিতে পারবেন খুব সহজেই, ওটা সামনে রেখে আপনি রিভিশন দিতে পারবেন। এটা খুব জরুরি একটা বিষয়, আর আপনার আজীবন সংরক্ষণ হয়ে গেল। এই জন্য আপনি হোমওয়ার্কটা করবেন আর কি। আমার মৌলিক আলোচনা শেষ। তাহলে আমি এখন ইনশাল্লাহ প্রশ্ন নিচ্ছি। যাদের কোনো প্রশ্ন নেই, সবকিছু বোঝা স্পষ্ট হয়ে গিয়েছে, তারা লিভ নিতে পারেন ইনশাল্লাহ। আর যাদের কোনো প্রশ্ন আছে, আমি প্রথমে চ্যাট বক্সটা দেখছি, তারপর আপনাদেরকে আনমিউট করে দেবো। আচ্ছা, এখানে দেখি আগে চ্যাট বক্সে কোনো প্রশ্ন আছে কিনা। এই শব্দগুলোর কি কোনো বই আছে? কিছু লাগবে না আপাতত। আপাতত একাডেমি থেকে যে পিডিএফ দেওয়া হবে, সেই 2000 শব্দ পিডিএফ ধারাবাহিকভাবে একদিনে দেওয়া হবে না, আস্তে আস্তে। কোরআন যেভাবে ধীরে ধীরে নাজিল হয়েছে, আপনাদেরকে কোরআন ধীরে ধীরে বোঝানো হবে। ঠিক আছে? একবারে সবকিছু নিয়ে লাভ নেই, মনে থাকবে না। আচ্ছা, শব্দ উচ্চারণের পূর্ণ ধারণা দিবেন, ইনশাল্লাহ দেওয়া হবে। 1 ঘন্টার উপরে ক্লাস চলছে, শেষ করা যেতে পারে। জি শেষ, মোটামুটি ক্লাস শেষ। যাদের কোনো প্রশ্ন নেই তারা লিভ নিতে পারবেন ইনশাল্লাহ। আপনার তো অনেক কঠিন মনে হচ্ছে না? দেখেন, আর একটা বিষয় বলি, ওস্তাদ যেটা বলেছেন যে কঠিন না আমাদের, আহ কি বলবো, শুরুর দিকে কঠিন মনে হবে না। কেন জানেন? আরবি ব্যাকরণের অংশ যেটা, সেটার একটা বিষয় বলি। যে ব্যাকরণ অংশটা আমরা লিখেছি, সেটা, আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি তো, মাদ্রাসাতে পড়েছি, কমি মাদ্রাসায় শেষ করেছি তো। আমি করেছি কি, প্রত্যেকটা আরবি ব্যাকরণের টার্মকে ইংলিশ বা বাংলা ব্যাকরণের সাথে রিলেট করে দিয়েছি। ফলে আপনার যখন এই ইংলিশ ব্যাকরণের টার্মটা শুধু নাম শুনবেন, তখন বুঝবেন ও এটা তো এই ব্যাকরণ, এটা তো এই ব্যাকরণ। যখন আমি বলবো যে পাস্ট টেন্স, তখন আমি আরবি পাস্ট টেন্সের আরবি হচ্ছে মাজি, ফেলে মাজি। ঠিক আছে? তো পাস্ট টেন্সের বাক্য আমি যদি বলি ফেলে মাজিটাই হচ্ছে পাস্ট টেন্সের বাক্য, আপনাকে আর কিছু বোঝাতে হবে না, আপনি বুঝে যাবেন যে এটা কি বলতে চাচ্ছি আমি। একেবারে প্রত্যেকটা, আমি যদি বলি যে হারফুল জার, তো নর্মালি আরবিতে হরফুল জার হচ্ছে প্রিপোজিশন বা কনজাংশনের ব্যবহারটাই হরফুল জারের ব্যবহার। তো যখন আমি বললাম যে হরফুল জার, এবং হরফুল জার কাকে বলে আপনাকে আর বোঝাতে হবে না, আমি যদি বলি এটা প্রিপোজিশন বা কনজাংশন। ঠিক আছে? তো সহজ হবে ইনশাল্লাহ। ব্যাকরণ জায়গাটা আপনাদের ইংলিশ এবং বাংলা ব্যাকরণের সাথে যদি আমরা রিলেট করে দেবো, সেক্ষেত্রে আপনাদের বুঝতে কোনো কষ্ট হবে না। তবে একটা বিষয় মাথায় রাখবেন, প্রতিদিন যদি মানে 1 ঘন্টা পড়েন যেটা পড়ানো হবে, এবং নিয়মিত লাইভ ক্লাসে উপস্থিত থাকেন বা রেকর্ডটা দেখে নেন, এবং 1 ঘন্টা সময় দেন, যত কঠিন হোক পড়া, কঠিন তো হবে না, আমরা সবচেয়ে সহজ করার চেষ্টা করেছি। ধীরে ধীরে আগাবেন, একদিনে অনেক কিছু শিখবেন এমন না, অল্প 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 করে শিখবেন। বিন্দু বিন্দু জলে সিন্ধু হবে ইনশাল্লাহ। ঠিক আছে? এবং আমরা ওভাবেই সাজিয়েছি যেন একজন শিক্ষার্থী অনেক চাপ না পড়ে। যেমন একটা পিডিএফ 2 দিনে পড়ানো হবে, অর্থাৎ একটা একটা পাঠ 4 দিন সময় নিয়ে আপনাকে পড়ানো হবে টোটাল। 2টা ক্লাস মানে 4 দিন সময়। তো অনেক সহজ হবে ইনশাল্লাহ। প্রতিদিন 1 ঘন্টা সময় দিলে অনায়াসে আপনার পড়া আয়ত্ত হয়ে যাবে, যতই আপনি ডাল মেধা হন ইনশাল্লাহ। ঠিক আছে? এই আর কি। আর হ্যাঁ, কোথায় দিবেন আপনি? ইমেলটা নোটিশ গ্রুপেই আপাতত দিতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি আনমিউট করে দিচ্ছি। ঠিক আছে সবাইকে? আপনাদের যাদের প্রশ্ন আছে, আপনারা প্রশ্ন করতে পারেন এখন। জি, নাম বলবেন আগে। জি, সবাইকে আনমিউট করে দেওয়া আছে, যে চাবেন আনমিউট করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই যে 8:30টার ব্যাচ আর 9:30টার ব্যাচ, এইটা সিলেক্ট করবেন কিভাবে হুজুর? হম, আপনাদের শিক্ষার্থী ভর্তির সময় আমরা নিয়েছি ওই যে ফর্মের মধ্যে
যে কে 8টার সময় ক্লাস করবেন, কে 9টার সময়, কে 8:30টায় ক্লাস করবেন, আর কে 9:30টায় ক্লাস করবেন, সিলেক্ট করেন। এই সিলেক্ট করেছেন আর কি ভর্তির ফর্মের মধ্যে, ওই অনুযায়ী আমরা ভাগ করেছি। আবার ভর্তির সময় তো আমরা কথাও বলে বলে ভর্তি করিয়েছি সবাইকে। তো আপনি যদি পরবর্তীতে চেঞ্জও করতে চান, গ্রুপ এক্সচেঞ্জ করতে চান, কোনো সমস্যা নেই, করিয়ে দেওয়া যাবে। ঠিক আছে হুজুর, শুকরান জাযাকাল্লাহ। আচ্ছা, তারপরে মানে কেউ 9:30টার গ্রুপে আছেন, এম ওয়ান হচ্ছে 9:30, F1 নারীদের যেটা, ওটা তো 9টাই একটাই গ্রুপ। আর আসসালামু M2, আলাইকুম হুজুর, আমরা ক্লাস লিংক কিভাবে পাবো? এটা নোটিশ গ্রুপে পাবেন। আজকে যেমন ক্লাস লিংক পেয়েছেন নোটিশ গ্রুপে, সেরকম এভরিডে আচ্ছা, ক্লাসের আর লিংক নোটিশ গ্রুপে আপনার পাবেন। ভিডিওটা কিভাবে পাবো? আমার এই আজকের ভিডিওটা, জি জি। হ্যাঁ, এটা তো আগামীকালকে সকালেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই গ্রুপেই পাবেন, এই গ্রুপে এটা লিংক দিয়ে দেবো আচ্ছা আমি। দেখেন, আপনারা শেয়ার করে দিতে পারেন যাদেরকে পরিচিতদের মধ্যে থেকে, হ্যালো, ইনশাল্লাহ কোনো সমস্যা আসসালামু নেই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আ- আমি মোহাম্মদ শামসুল হক বলছিলাম। হ্যাঁ, আমার আমি অবশ্য শেষ দিকে জয়েন করেছি আপনাদের সাথে, আমার মনে ছিল না আর কি। তো আমি আচ্ছা, শেষ দিকে জয়েন করার পরে যে জিনিসগুলো বুঝতে পেরেছি, এর মধ্যে আমার পড়া আয়ত্ত করার কয়েকটা পদ্ধতির কথা বলেছিলেন আপনি। আমি ঠিক এটা ক্লিয়ার বুঝতে পারি নাই। আমি মানে যেগুলো পড়া আয়ত্ত লিখেছি যে করার জন্য করণীয় গুলো। করণীয় গুলো যদি সিরিয়ালে বলতেন কাইন্ডলি। আচ্ছা, এক নম্বর হচ্ছে যে পিডিএফটা দেওয়া হবে আপনাদেরকে, আপনারা আগে আগে পিডিএফটা একটু দেখে নেবেন ক্লাসের আগে, এবং চেষ্টা যদি পারেন পিডিএফটা কম্পিউটারের দোকান থেকে বেরও করে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, সামনে রেখে প্রিন্ট বইয়ের করা মতো যাবে করে বা বের হ্যাঁ, করে প্রিন্ট নেবে, করা পেন যাবে, জি ড্রাইভে জি রাখা যাবে। প্রিন্টেবল, জি জি প্রিন্টেবল, এবং আমরা বের করে এটা ব্যবহার করতে পারবেন আর কি। আচ্ছা, এটা একটা বিষয়। আর 2 নম্বর হচ্ছে লাইভ ক্লাস উপস্থিত থাকার চেষ্টা করতে হবে। লাইভ ক্লাসের উপস্থিত না থাকতে হলে রেকর্ড দেখবেন। কোনো কারণে ক্লাসের পড়া অনেক বেশি অস্পষ্ট থাকলে আবার রেকর্ডটা দেখবেন, লাইভ ক্লাসে উপস্থিত থাকেন কিংবা রেকর্ড দেখেন, এক বা একাধিকবার দেখবেন। জি তারপরে জি শুধু ক্লাস দেখলেই হবে না, নিজে পড়ার জন্য সময় অন্তত 1 ঘন্টা সময় ব্যয় করতে হবে, এবং মুখস্থ করার জায়গাটা মুখস্থ করতে হবে। আচ্ছা, তারপরে আরেকটা পয়েন্ট, এটা আমি বলিনি, সেটা হচ্ছে পিছন থেকে রিভিশন দেওয়া। তো আপনার যদি সময় সুযোগ থাকে এভরিডে পিছন থেকে একটু রিভিশন দিতে থাকবেন। যেমন শব্দার্থগুলো, আমি যে পিছনে 10টা ক্লাস হয়েছে, আমি নিজে নিজে একটু শব্দার্থগুলো রিভিশন দিয়ে আসি, বা বাক্যগুলো একটু রিভিশন দিয়ে আসি। এটা জি খুব জি। ভালো হয়। আর আমরা রিভিশন ক্লাস করাবো, দেখা যাবে 5টা ক্লাস শেষ আমরা একটা রিভিশন ক্লাস করাবো, যেখানে 5টা ক্লাসেরই সব সব সামগ্রিকভাবে একটা রিভিশন হবে। এটা হবে ইনশাল্লাহ। যাই হোক, এরপরে আপনাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা করবেন। যদি যেদিন হোমওয়ার্ক থাকবে আর কি, সেদিন হোমওয়ার্ক করবেন। আর গ্রুপ স্টাডি করার বিষয়টা বলেছিলাম, গ্রুপ স্টাডিতে অংশগ্রহণ করবেন, এবং এমন ভাবে পড়াটা আয়ত্ত করবেন যাতে আপনি পড়া দিতে পারেন পরের দিন, এই আর কি। আমাদের কি কোনো আলাদা বইটই কিনতে হবে না? না, আলাদা, হ্যাঁ, ভালো কথা প্রশ্ন করেছেন, ভালো প্রশ্ন। আর আলাদা কোনো বই কিনতে হবে না, আমরাই যেটা পিডিএফ দেবো ওটুকুই যথেষ্ট ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আর কারো আলাইকুম। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আর যাদের কোনো প্রশ্ন নেই, যাদের কোনো প্রশ্ন, যার মূল ক্লাস শেষ, মূল ক্লাস, মূল আজকের আলোচনা শেষ। এখন শুধু প্রশ্নোত্তর পর্ব হচ্ছে, যাদের প্রশ্ন আছে বা যারা শুনতে আগ্রহী প্রশ্নোত্তর পর্ব, তারা থাকতে পারেন, বাকিরা লিভ নিতে পারেন ইনশাল্লাহ। জি হজরত আচ্ছা, জি মাহমুদ বলছিলাম। জি জি বলুন। হজরত ওই যে প্রাথমিক গ্রুপে দেখলাম 9:30টার গ্রুপে 45 জন পার্টিসিপেন্ট, আবার 8:30টার গ্রুপে মাত্র 17 জন। তো হুম হুম। একটা গ্রুপে এত অধিক পার্টিসিপেন্ট থাকলে ক্লাস করতে একটু সমস্যা হবে না? আচ্ছা, ভালো কথা বলেছেন। না, এখানে অ্যারাউন্ড বরং বেশি শিক্ষার্থী থাকাটা ভালো। কেন জানেন? 1 বছরের কোর্স তো, আমরা তো এটি নিয়ে ভয়ে আছি যে 16 জন 17 জন শিক্ষার্থী M2 তে হয়েছে, শুধু ব্যালেন্স হয়নি। এবার প্রতিবারে ব্যালেন্স হয়, এবার দেখছি যে M1 এ শিক্ষার্থী বেশি, M2 তে শিক্ষার্থী নাই। এটা কিছু করার নেই আমাদের, এরকমই দেখা যাবে যে দেখা যাবে আরো 2-4 জন বা আরো 5-7 জন ভর্তি হতে পারে M2 তে। তো দেখা যাবে ওনারা অ্যারাউন্ড 30 জন হবেন, আপনারা অ্যারাউন্ড 50 প্লাস বা 50 লেস থাকবেন। 50 জন শিক্ষার্থী কোনো কিছুই না এখানে, কেন জানেন? এক নাম্বার হচ্ছে 1 বছরের যখন কোর্স হয়, আপনারা নিজেরাই দেখবেন যে বিভিন্ন কারণে, এটা তো আর কোনো মানে পেশাগত কোনো পড়াশোনা না যে শেষ করতেই হবে, বা বাসা থেকে কোনো চাপ নেই, নফল আর কি। তো নফল সবাই ধরে রাখতে পারে না। তো অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে এটা থেকে লিভ নেয়। মানে 1 নাম্বার হচ্ছে কারণগুলোর একটা, প্রথম সবচেয়ে বড় কারণ হচ্ছে নিয়মিত ক্লাসের পড়া আয়ত্ত না করা। এটা সবচেয়ে বড় কারণ। কারণ আপনি জানেন
যে আপনি যদি ধরুন যে গণিত করছেন, তো আপনি যদি যোগ বিয়োগ গুণ ভাগ ঠিকভাবে না শেখেন, আপনি তো এই সরল অঙ্ক করতে পারবেন না। আপনার সরল অঙ্ক করতে হলে আপনাকে যোগ বিয়োগ গুণ ভাগের প্রাথমিক ধাপটা পার করে আসতে হবে। একইভাবে ধরুন আমরা প্রাথমিকভাবে যোগ বিয়োগ গুণ ভাগ শেখালাম, ওই কয়দিনে ক্লাসে উনি নাই, ওই ক্লাস আয়ত্ত করেন, এখন উনি সরল অঙ্ক কিভাবে করবেন? বুঝতে পেরেছেন? তো এটার কারণে সবচেয়ে বেশি শিক্ষার্থী লিভ নেয়। আর 2 নম্বর হচ্ছে, দেখা যায় কারো কোনো সফর আছে, কোনো একটা ডিউটি পড়েছে, বিশাল কোনো ডিউটি, বিভিন্ন কারণে কারো সন্তান হয়েছে, কারো মা বাবা অসুস্থ, নিজে অসুস্থ, বিভিন্ন কারণে আর কি, দৈবিক বিভিন্ন কারণ আছে যেগুলোর কারণে লিভ নেয়। তো দেখা যাচ্ছে যে 50 জন নিয়ে শুরু হবে ঠিক, কিন্তু দেখা যাবে যে 6 মাস পরে এটা চলে আসবে হলো 25 জনে। তখন যখন দেখা যাবে যে কি হয়, যখন গ্রুপে কম শিক্ষার্থী থাকে 1 বছরের কোর্সে, তখন এটা পরবর্তীতে গ্রুপটাকে ওই সময় বহাল রাখাটা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। 5 জন শিক্ষার্থী 1 জন শিক্ষক কেমন হয়ে যাবে? তখন দেখা যাবে 2টা গ্রুপকে আমরা মিক্স করে দেবো, কম্বাইন করে দেবো, তখন সময়ের মধ্যে হেরফের হবে। আচ্ছা, রমজান মাসে যখন ক্লাস হবে, রমজান মাসে যে এটা আপনাদের সাথে পরামর্শ হবে, রমজান মাসে কখন ক্লাস হবে না হবে। 1 ঘন্টাই ক্লাস হবে, তবে রমজান মাসে দেখা যাবে তারাবির আগে পরে, বাদ ফজর, বাদ মাগরিব, বাদ এশা, এই বিভিন্ন সময় ভাবা হবে ইনশাআল্লাহ। ওই অনুযায়ী আপনাদের গ্রুপের মধ্যে যারা যে সময়টা সুবিধাজনক মনে করবেন আপনারা, ওই সময় ইনশাআল্লাহ আমাদের ক্লাস নেব। রমজান মাসে এটা নিয়ে কিছু না। আবার শীত যখন কেটে যাবে, সময়টা এখন তো রাত বড়, পরে যখন রাত ছোট হবে, তখন ক্লাসের টাইমটা এগিয়ে যাবে। এখন যেমন 9:30, তখন 10টা হয়ে যাবে। আবার 8:30 যারা, তারা 9টা বা 9:30 হয়ে যাবে, এরকম। সরি, 8:30 যারা, তারা 9টা হয়ে যাবেন আর কি, এরকম। আচ্ছা, আর আপনার যে প্রশ্ন করেছিলেন একটু আগে, আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন তো না? শুনতে পাচ্ছেন? জি ইনশাআল্লাহ হজরত পেয়েছি। জি, জি। আর আলহামদুলিল্লাহ। এমনিতে কোনো সমস্যা হবে না, বরং দেখেন, লাইভ ক্লাসে তো ওস্তাদই কথা বলবেন, এভাবে আমি যেভাবে কথা বলছি, ওস্তাদ পড়াতে থাকবেন, আপনারা শুধু শুনবেন, আর প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। সেক্ষেত্রে এখানে এরকম হবে না যে 70-80 জন শিক্ষার্থী, ওস্তাদ কার প্রতি নজর দিবেন, কার প্রতি দিবেন, এরকম না। এখানে আমি যে ক্লাস নিচ্ছি, আমি কিন্তু দেখছি না কে আছেন নেই। আমি এখানে পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি যে এখন, আগে ছিল 70 জন একটু আগে, এখন অনেকে লিভ নিছেন, তো 30 জন আছে। আর আমি ডান পাশে একটু গেলে অনেকের ভিডিও দেখতে পাচ্ছি। এতটুকু, এখানে আর নজর বিশেষভাবে দেওয়া না দেওয়ার কিছু নেই। এখানে ওস্তাদ জাস্ট পিডিএফ, আপনাদের ক্লাস হবে কিভাবে, যেভাবে আমি পিডিএফটা ওপেন করেছিলাম, এইভাবে পিডিএফটা ওপেন থাকবে এবং পিডিএফ এর মধ্যে পড়ানো হবে। অর্থাৎ এরকম আমি দেখাই, যদি ক্লাসটা কিভাবে হবে আপনাদের, এটা আপনাদের জানা দরকার আছে। যেমন যেমন এখন এই যে পিডিএফটা এভাবে ওস্তাদ ক্লাসের মধ্যে শো করবেন আপনাদের সামনে, করে এভাবে আপনাদেরকে পড়াতে থাকবেন, কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে, ঠিক আছে? এই আর কি। তো এখানে কোনো সমস্যা নেই, অনেক বেশি শিক্ষার্থী থাকলে, 100 জন শিক্ষার্থী হলেও বুঝতে পারবেন না যে 100 জন শিক্ষার্থী আছে, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, যাই হোক, আর কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করেন, আর নতুবা আমরা শেষ করে দিই। আজকের আলোচনা এখানেই শেষ করলে মানে ভালো হয় নাকি? জি হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোনো নারী শিক্ষার্থী প্রশ্ন করেনি সম্ভবত, একটু যদি প্রশ্ন করতে চান। হুজুর, এই যে M2 M1, 8:30 থেকে কোনটা, M1 না M2? M2 M2 8:30 থেকে, আচ্ছা ঠিক জি, আছে। জি। আপনি দেখবেন যে যে গ্রুপে ঢুকে আছেন, বুঝবেন যে আপনি ওই সময় ক্লাস করবেন, ঠিক আছে? আর তবে আপনারা চেঞ্জ করতে পারবেন, শুরু থেকেই চেঞ্জ করে নিতে হবে প্রথম, এই আজকে আগামী ক্লাসের আগে আপনারা ইন্টারচেঞ্জ করে নেবেন, যে আমি 9টার ব্যাচে থাকবো না, 9:30 যাবো, বা 8:30 থাকবো না, 9:30 থাকবো না, 8:30 যাবো, এরকম করতে পারবেন। আচ্ছা, আর কোনো মনে হয় প্রশ্ন নেই? আমি তাহলে এখানেই শেষ করি। আর যদি কারো প্রশ্ন থাকে, গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন পরে মনে হয়, সেক্ষেত্রে আপনারা এই যে নোটিশ গ্রুপে লিখে প্রশ্ন করেন, ইনশাল্লাহ ওখানে রিপ্লাই দিয়ে দেবো আমরা। তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে এত রাত পর্যন্ত আপনারা সাথে ছিলেন। আল্লাহ তাআলা আপনাদের এই দীর্ঘ পথ চলা, 1 বছরের, অ্যারাউন্ড 1 বছর বা 12-13 মাস, এই সময়টার পথ চলাকে আল্লাহ পাক সহজ করেন, এবং প্রত্যেককেই সকল প্রকার ঝামেলা মুক্ত থেকে, অসুস্থতা মুক্ত থেকে, বিপদ আপদ মুক্ত থেকে এই জার্নিটাকে সমাপ্ত করার আল্লাহ পাক তৌফিক দান করেন, এবং সকলকে একটা শয়তানের ধোঁকা থেকে, হ্যাঁ, আল্লাহ পাক রক্ষা করেন, এবং শেষ পর্যন্ত এই যে আবেগ নিয়ে আজকে শুরু করেছেন, সেই আবেগ এবং জজবাটা ধরে রাখা তৌফিক নসিব করেন, এবং কোরআন অনুযায়ী
আমল করার এবং কোরআন নিয়ে আমাদেরকে বেশি বেশি সময় ব্যয় করার এবং কোরআন সাথে নিয়েই ইন্তেকাল করার, কোরআনের আমল বাস্তবায়ন করতে গিয়েই মৃত্যুবরণ করার তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা এখানেই শেষ করা হলো।